আচ্ছা, আমরা শুরু করে দেই না? আগের গুলোতে কারো কোনো প্রবলেম আছে? তো অ্যারে কি জিনিস? অ্যারে হলো একই টাইপের একাধিক ভেরিয়েবলের সমষ্টি, যার একটা নির্দিষ্ট নাম থাকবে আর সাইজ থাকে। এই সাইজটা কখনো ভগ্নাংশ হবে না। যেমন ধরো 3.5 বা 4.6, এরকম কোনো ভগ্নাংশ হবে না। আর এটা কয় প্রকার? দুই প্রকার। ওয়ান মাত্রিক মানে ওয়ান ডাইমেনশনাল মানে একমাত্রিক, আর মাল্টি ডাইমেনশনাল। তো মাল্টি ডাইমেনশনালকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে দ্বিমাত্রিক আর একটা হচ্ছে ত্রিমাত্রিক, টু ডাইমেনশনাল আর থ্রি ডাইমেনশনাল। এখন ওয়ান মাত্রিক বা একমাত্রিক বা ওয়ান ডাইমেনশনাল অ্যারে বলতে আমরা কি বুঝবো? যে ধরনের অ্যারেতে একটি মাত্র সাবস্ক্রিপ্ট বা ইন্ডেক্স থাকে তাকে ওয়ান ডাইমেনশনাল অ্যারে বলে। এখানে আমরা নতুন একটা টপিক মানে আমাদের কাছে আসছে, সাবস্ক্রিপ্ট অথবা ইন্ডেক্স। যে ধরনের অ্যারেতে এখানে অ্যারে দেখলাম আমরা মূলত দুই টাইপের ভিতরে আরো এখানে এক টাইপের দুইটা, আর এখানে একটা তিনটা। তো এই অ্যারেগুলোর ভিতরে যদি একটা মাত্র সাবস্ক্রিপ্ট থাকে তখন সেটাকে আমরা বলবো ওয়ান ডাইমেনশনাল অ্যারে। আর এই ইন্ডেক্সটা দ্বারা আসলে কি বোঝায়? ইন্ডেক্সটা দ্বারা বোঝায় আসলে অ্যারের পজিশন নির্ধারণ করা হয়। দুইটা জিনিস খেয়াল রাখো এখানে, ইন্ডেক্স এবং ইন্ডেক্সটা কেন ব্যবহার হয়। তো আমার এই উদাহরণে আমরা বুঝতে পারবো যে ইন্ডেক্সটা কেন দরকার হচ্ছে, আর ইন্ডেক্সটা দ্বারা আমরা পজিশনটাকে কিভাবে ডিফাইন করতেছি। তো পরীক্ষায় ওয়ান মাত্রিক অ্যারের যদি সংজ্ঞা চায় বা উদাহরণ চায়, এটা না দিলেও হবে, এইটুকু দিবা আর এইটুকু দিবা। তো এইটুকু আমি পরে আসতেছি, আগে এখানে দেখি আমরা সংজ্ঞা অনুসারে, আমরা যে সংজ্ঞাটা পড়লাম এই সংজ্ঞা অনুসারে দেখবো যে অ্যারেটা কিভাবে গঠন করা যায়। তো এখানে একটা উদাহরণ দিছি আমি, দুইটা মূলত উদাহরণ, একটা হচ্ছে এক আর একটা হচ্ছে দুই, দুইটাকে জাস্ট চিত্র দুইটার মাধ্যমে উপস্থাপন করছি। এখানে দেখো আমরা যখন প্রোগ্রাম করতে যাব, ধরো ফর এক্সাম্পল তোমরা 120 জন স্টুডেন্ট আছো কোনো সেমিস্টারে, 120 জন স্টুডেন্টের মার্কস, ক্লাস টেস্টের মার্ক গুলো তুমি সেভ করতে চাচ্ছ, বা ক্লাস টেস্ট বাদ দাও, তোমাদের জিপিএ মার্ক সেভ করতে চাচ্ছ। তো এখন এখানে যদি তুমি এখন ভেরিয়েবল নিবা কয়টা, তোমরা আছে 120 জন, 120 জনের জন্য 120টা ভ্যালু দরকার হবে। ধরো প্রথম জন 300 মার্কের পরীক্ষা দিছে, 100 মার্কের পরীক্ষা দিছো, ফর এক্সাম্পল সে 90 পেয়ে গেছে। পরের জন মনে করো যে 80, এর পরের জন 65, এর পরের জন 55। এভাবে মনে করো তোমরা 120 জন আছো, 120 জনের ডেটাগুলোকে এখানে, একজন মনে করো 44, এদেরকে রিসিভ করতে হবে। তাহলে কি করতে হবে, আমাকে এখানে কতগুলো ভেরিয়েবল দিতে হবে? এ বি সি ডি, এভাবে 120টা ভেরিয়েবল দরকার হবে না আমার? অবশ্যই দরকার হবে। অথবা যদি তোমরা ভেরিয়েবলটাকে নামকরণ আকারে দাও, যেমন স্টুডেন্ট ওয়ান, 1 নাম্বার রোল যার, স্টুডেন্ট ওয়ান, সে মনে করো 100-র মধ্যে 90 তুলতে পারছে বাংলা সাবজেক্টে। আচ্ছা, বাংলা না, মনে করো C++-এ। এবার স্টুডেন্ট টু মানে যার রোল হচ্ছে 2, সে 80 তুলতে পারছে। তো এইভাবে তোমার এই ভেরিয়েবল কতগুলো ডিক্লেয়ার করতে হবে? 120 জন স্টুডেন্টের জন্য 120টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, যাদের ভিতরে ভ্যালুগুলো দেখো কোনো দশমিক যুক্ত সংখ্যা না, সব দশমিক ব্যতীত সংখ্যা, মানে ইন্টিজার টাইপের সংখ্যা, অর্থাৎ এদের টাইপ গুলো সব এক। তো আমরা কি করব, এখানে 120টা ভেরিয়েবল ইউজ না করে আমরা যে কোনো একটা ভেরিয়েবল ইউজ করব। তো ঠিক তেমনি এখানে আমি শর্টকাট বুঝাচ্ছি অল্প, যেখানে আমরা 4টা ভেরিয়েবল নিছি এ বি সি ডি, যাদের টাইপ হচ্ছে ইন্টিজার। তো যখনই আমরা এইভাবে ডিক্লেয়ার করি তখন আসলে মেমোরির ভিতরে মেমোরি সেল বরাদ্দ হয় এক একটা ভেরিয়েবলের জন্য। তো এখন ইন্টিজার এর জন্য 10 মনে করো আমরা এইভাবে অ্যাসাইন করে দিলাম, ইন্টিজার বি এর জন্য 20, সি এর জন্য 30, আর ডি এর জন্য 40। তো আমরা করব কি, যে এই ভেরিয়েবল গুলো যখন সংখ্যা বেশি হবে তখন প্রোগ্রামে মনে রাখাটা খুব কঠিন হবে, এবং বারবার এই কোডগুলো লিখতে হবে, এবং ভুল ধরাটা খুব ইজি হবে না। কারণ তুমি এখানে 120 জনের ভেরিয়েবলের নাম মনে রাখাটা খুব টাফ, হঠাৎ করে একটা ভুল করে বসে আছো। তো তখন আমরা করব কি, এগুলোকে চেঞ্জ করে যে কোনো একটা ভেরিয়েবল দ্বারা ডিফাইন করব। এখন এখানে এ বি সি ডি আছে,
তুমি যে কোনো ভেরিয়েবল নিতে পারো এই চারটার মধ্যে যে কোনো একটা, অথবা অন্য নামেও যে কোনো ভাবে নিতে পারো। যেমন আমি যদি এখানে এর পরিবর্তে মার্কস নেই বা মার্ক নামে ভেরিয়েবল নেই তাহলেও হবে। তো এখানে আমি দেখাচ্ছি যে চারটা ভেরিয়েবলকে আমি কিসে কনভার্ট করলাম, একটা ভেরিয়েবল। আমাদের এই সংজ্ঞাতে এটা হয়ে গেছে একাধিক ভেরিয়েবলের সমষ্টি। সমষ্টি মানে এরকম না যে এ সমান এ প্লাস বি প্লাস সি, এরকম না। অর্থাৎ আমরা এই চারটা ভেরিয়েবলের পরিবর্তে একটা ভেরিয়েবল ইউজ করলাম, এটাকে বলতেছি সমষ্টি। এবং এর অবশ্যই একটা সাইজ থাকবে। কেন সাইজ থাকবে না, এটা যদি আমরা কোশ্চেন করি তাহলেই বের হয়ে আসে। এখানে আমরা এখানেই দেখলাম প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য মেমোরি সেলগুলো বরাদ্দ হচ্ছে। তাহলে আমি যে এখানে চারটাকে একটা বানাই দিলাম, তাহলে আমাকে অবশ্যই একে বলতে হবে না যে না তুমি একজন অবশ্যই, কিন্তু তোমার অধীনে চারটা মেমোরি সেল থাকবে, এটা বলতে হবে না? অবশ্যই বলতে হবে। তা না হলে তো আমি এখানে একটা দিয়ে শুধু একটাকে ডিফাইন করতে পারবো, চারটাকে তো ডিফাইন করতে পারবো না। সেই জন্যই মূলত আমাদের এই সাইজটা থাকে। আর এই সাইজটা কখনো ভগ্নাংশ হয় না, কারণ এখানে তুমি ভেরিয়েবলের সংখ্যা কখনো তোমরা 120.5 জন স্টুডেন্ট হও না, হয় 121 জন স্টুডেন্ট হবা, নাহলে 120 জন, নাহলে 115 জন, না হলে 100 জন। কিন্তু কখনো 100.5 জন স্টুডেন্ট কিন্তু হয় না, মানে 5.5 জন স্টুডেন্ট কখনো হবে না। হয় 5 জন হবে, নাহলে 6 জন হবে। ঠিক ব্যাপারটা হলো এটাই, যেটা ভগ্নাংশ হতে পারে। তাহলে আমরা সংজ্ঞা থেকে দেখলাম যে একাধিক ভেরিয়েবলের সমষ্টি যার একটা নাম থাকবে এবং একটা নির্দিষ্ট সাইজ থাকবে। এখন এখানে এসে দেখতেছি একটা মাত্র সাবস্ক্রিপ্ট থাকবে। এই সাবস্ক্রিপ্ট বলতে মূলত এই সাইজটা। এই সাইজটা যদি একটা থাকে তাহলে হবে একটা সাবস্ক্রিপ্ট, যদি দুইটা থাকে তাহলে দুইটা সাবস্ক্রিপ্ট, যদি তিনটা থাকে তাহলে তিনটা। এখন আমরা দেখবো এই সাবস্ক্রিপ্টের কাজটা কেন আমাদের দরকার হচ্ছে। তো এই উদাহরণটা দেখো, যে এখানে যদি আমি এখন বলি যে এ সমান 10, তাহলেও কিন্তু সত্য হবে, কারণ আমি এই চারটার পরিবর্তে একটা লিখছি, অর্থাৎ এ সমান 10। তাহলে আমার কিন্তু ভুল হবে না। আবার কেউ একজন যদি বলে যে এ সমান 30, তাহলে কি তারটা ভুল হবে? তারটাও ভুল হবে না। তাহলে কি হবে? এটা অ্যাম্বিগুয়াস হবে, মানে অসংলগ্ন তার কথাবার্তা। একবার বলতেছে 20, একবার বলতেছে 10, একবার বলতেছে 30। তো কম্পাইলার তো এত কিছু বুঝবে না, সে লাস্ট ভ্যালুটা নিবে। তার মানে আমি যদি তখন বলি তাকে 10, এরপরে যদি বলি 30, তখন সেটা কেটে দিয়ে মানে ওভাররাইট হয়ে 30 হবে। তাহলে আমার এই পূর্বের ভ্যালুটা কিন্তু লস হয়ে যাবে। কিন্তু আমাদের তো ভ্যালুগুলোকে লস করা যাবে না। এই অসুবিধাটা দূর করার জন্যই আমরা এখন মূলত আসলে ইন্ডেক্সটা ব্যবহার করি। এখানে আমরা বুঝাচ্ছি যে এ মানেও 10, এ মানেও 20, এ মানেও 30, এ মানেও 40, কিন্তু অ্যাট এ টাইম একটাই ভ্যালু থাকবে। কিন্তু যদি কখনো আমি দুইটা ভ্যালু নেই দ্বিতীয়বার, তখন আমার প্রথম ভ্যালুটা লস হয়ে যাবে। তৃতীয়বার যদি ভ্যালু নেই, তাহলে প্রথম তিনটা ভ্যালু আমার লস হয়ে যাবে। এই এবার নিলাম আমি 40, তিনটা ভ্যালু লস হয়ে যাবে। এই জন্যই মূলত আমার ইন্ডেক্সটা দরকার। কারণ তাকে আমি বুঝাবো যে এটা হলো 0তম পজিশনের বা 0তম ইন্ডেক্সের ভ্যালু, a of 0, a of 1 মানে 20, a of 2 মানে হচ্ছে 30, a of 3 মানে হচ্ছে 40। এখন দেখো তুমি একটাই ভেরিয়েবল ইউজ করছো, কিন্তু ভ্যালু রাখছো চারটা। চারটা চার জায়গায় সেপারেট হয়ে আছে। কার মাধ্যমে সেপারেট করলাম? এই ইন্ডেক্সটার মাধ্যমে, যেটাকে আমরা সাবস্ক্রিপ্ট বলতেছি। তো এটাই হলো আমাদের মূলত আসলে একই টাইপের একাধিক ভেরিয়েবলের সমষ্টি, যার একটা সাইজ থাকবে, এবং এই সাইজের ভিতরে আসলে ইন্ডেক্সটা দিয়ে আমরা এই ভ্যালুগুলোকে আইডেন্টিফাই করতে পারবো। আমাদের মূল টার্গেট ছিল এই ভ্যালুগুলো থাকবে কিন্তু ভেরিয়েবলের সংখ্যাটাকে কমানো। তো আমরা ভেরিয়েবলের সংখ্যাটাকে কমাই দিছি, বাট এখানে অতিরিক্ত একটা জিনিস নিয়ে আসছি, ইন্ডেক্সটা। তো এখানে সুবিধা হলো ভেরিয়েবলের সংখ্যা কমাবে, কোডিং এর সংখ্যা কমাবে, কমপ্লেক্সিটিটা কমাই দিবে, টাইমটা কম লাগবে, আর ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। কিন্তু অসুবিধাটা হলো এই ইন্ডেক্সটা সবাই বুঝতে পারে না, ইন্ডেক্সটাকে হ্যান্ডেলিং করা খুব কঠিন। তো এই অ্যারে আমরা বুঝতে পারি না, তার 90% কজ হচ্ছে আমরা ইন্ডেক্সটাকে ধরতে পারি না। আর এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, ইন্ডেক্সটা অবশ্যই অ্যারের ক্ষেত্রে 0 থেকে কাউন্টিং শুরু হবে। যদি আমরা এখানে 4 বলি তাহলে 0 থেকে 3 হবে। এই 0তম ইন্ডেক্স, 1তম ইন্ডেক্স, 2তম ইন্ডেক্স, 3তম ইন্ডেক্স, টোটাল আমাদের এখানে মেমোরি সেল হচ্ছে 4, অর্থাৎ সাইজ হচ্ছে 4। তো এটা হলো মূলত আমাদের অ্যারে। এখন আমি অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা একটু দেখাবো। যে অবশ্যই ডেটা টাইপ থাকবে, যেমন এখানে আমরা ইন্টিজার দিলাম। যেমন এখানে তোমরা 120 জন মার্কস পাচ্ছ, সবগুলো ইন্টিজার টাইপের, এই জন্য অবশ্যই তোমাকে ইন্টিজার বলে দিতে হবে। এবং কোন ভেরিয়েবলে রাখছো সেই ভেরিয়েবলটার নাম বলতে হবে এবং সাইজ বলতে হবে। আর শেষে সেমিকোলন থাকবে।
তো এটার এক্সাম্পল দেখো, ইন্টিজার এ নামক একটা ভেরিয়েবল এবং এখানে সাইজ বললাম 5। তাহলে কাউন্টিং হবে কত থেকে, 0 থেকে 4 পর্যন্ত। কিন্তু উপাদান কয়টা আছে, মূলত 5টা উপাদান আছে। তাহলে এখানে আমরা এই ভ্যালুগুলোকে রেখে দিলাম। এখন যদি তুমি বলো যে 70 কোথায় আছে, কোথায় স্টোর হয়ে আছে, তোমাকে দেখতে হবে এটা কোন ভেরিয়েবলের মধ্যে আছে। দেখলাম আমরা এ নামক একটা ভেরিয়েবলের ভিতরে আছে। তো এখন এখানে দেখো এ এর জন্য কিন্তু অনেক ভ্যালু। তখন তোমাকে বুঝতে হবে যে হ্যাঁ, এটা আসলে অ্যারে ভেরিয়েবল, এটা নট সিঙ্গেল ভেরিয়েবল, এটা হচ্ছে অ্যারে অ্যারে ভেরিয়েবল। তাহলে অ্যারে ভেরিয়েবলের অবশ্যই ইন্ডেক্স থাকবেই। তখন তোমাকে বলতে হবে যে এ অফ 4, অর্থাৎ এ এর চতুর্থ না, আসলে 4 মানে পঞ্চম, যেহেতু আমরা এখানে 0 থেকে কাউন্ট করছি, সেজন্য এটাকে বলতে হবে পঞ্চমতম লোকেশনের আছে 70। কিন্তু আমরা পঞ্চম মুখে মুখে বলবো না, মনে মনে ক্যালকুলেট করতে পারো তুমি পঞ্চম, কিন্তু তোমাকে বলতে হবে এ অফ 4, অর্থাৎ এ এর 4তম পজিশনে বা 4তম ইন্ডেক্সে ভ্যালু হচ্ছে 70। তো এটাই লিখছি এখানে। এখন যদি আমরা ধরি 23, তাহলে বলবো হচ্ছে এ অফ 1 ইকুয়াল 23, এ অফ 1 ইকুয়াল 23। তো এই হলো মোটামুটি আমাদের একটা সিম্পল ধারণা আমি দেওয়ার চেষ্টা করলাম যে অ্যারে কি জিনিস, অ্যারে কত প্রকার ও কি কি। তার মধ্যে 1 ডাইমেনশনালটা আমি এখানে দেখাইছি, এরপরে 2 ডাইমেনশনালটা দেখাবো, তারপরে 3 ডাইমেনশনালটা তোমরা ওটা পেয়ে যাবে ইনশাল্লাহ। আর এটা একটু লম্বা সময় নিয়ে বুঝাইলাম, কারণ 2 ডাইমেনশনালটা 1 ডাইমেনশনাল থেকেই আসবে মূলত। তো এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো, যে অজানা কোনো জিনিস আছে কিনা, বা আমি যেটা বুঝাইলাম এর মধ্যে কোনো জিনিস বুঝছো কিনা, না বোঝার কিছু আছে কিনা। না স্যার। ঠিক আছে, তাহলে আমরা এখন 2 ডাইমেনশনাল অ্যারেতে যাব। তাহলে আমি যদিও কথাগুলো এখানে স্যার, বলে দিচ্ছি। এর ভিতরে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আমরা আমরা কি জানতে পারবো, মানে হচ্ছে এই প্রোগ্রামের মাধ্যমে, নাকি আগে জানতে পারবো বা কোনোভাবে আগে যদি জানতে পারি সেটা হবে স্ট্যাটিক, যেটা আমি দিয়ে রাখছি স্ট্যাটিক আকারে। আর একটা আমরা জানতে পারবো যখন আমরা প্রোগ্রামিং করব, ঠিক ওই সময় যখন ইউজারের কাছ থেকে ভ্যালুটা নিব, তখন আমরা জানতে পারবো। দুই ওয়েতে জানা এটা যায়, তার মধ্যে এটা কি একটা সবসময় স্ট্যাটিক। অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং হবে? না না, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং তো আমরা করব, পরবর্তীতে করব। এটা সব র্যান্ডমলি চুজ করে ভ্যালুগুলো নেওয়া যাবে, একজন ইউজার তার মনের মতো করে ইনপুট দিবে। এখন সেটা একই ভ্যালু দিতে পারে, কোনো ব্যাপার না, কিন্তু আমরা জাস্ট দেখবো যে ওই ভ্যালুগুলো ওখানে স্টোর হলো কিনা। স্টোর হয়ে গেলে আমি সেই ডেটাগুলোকে নিয়ে অ্যাসেন্ডিংও সাজাতে পারি, ডিসেন্ডিংও সাজাতে পারি, সবচেয়ে ছোটটাকেও দেখাইতে পারি, সবচেয়ে বড়টাকেও দেখাইতে পারি, মার্কস মানে এদেরকে গড় গড় নির্ণয় করতে পারি, অথবা প্রথম দুইটা বড়কে দেখাইতে পারি, লাস্ট দুইটা ছোটকে দেখাইতে পারি। এই কাজগুলো করার জন্যই মূলত আমার অ্যারে দরকার। কিন্তু আগে তো আমাকে অ্যারেতে ডেটাগুলোকে রাখতে হবে, তারপরে তো আমি এই ধরনের কাজগুলো করতে পারবো। তো এটাই আমি আসলে বেসিকটা ধরানোর চেষ্টা করতেছি আর কি। আচ্ছা, আর কোনো কোশ্চেন নাকি? আর থাকলে বলো, কোশ্চেনের অ্যান্সার দেই। না থাকলে আমরা এখন 2 ডাইমেনশনাল অ্যারে দেখাবো। তো 2 ডাইমেনশনাল অ্যারেতে কি জাস্ট একই রকম জিনিস থাকবে, শুধুমাত্র এখানে থাকবে হচ্ছে কি দুইটা সাবস্ক্রিপ্ট বা দুইটা ইন্ডেক্স। একটাকে আমরা রো বলবো আর একটাকে আমরা কলাম বলবো। তো দুইটা সাবস্ক্রিপ্টকে আমি বলে আসছিলাম যে সাইজও বলা যায়। তো এখানে কয়টা সাইজ থাকবে, দুইটা সাইজ থাকবে। তোমরা হয়তোবা অনেকে দেখছো, অনেকে জানো ব্যাপারগুলো, যে এখানে রো আর কলাম আসলে কাকে বলবে এটা আসলে আমাদের জানাও দরকার। কারণ রো আর কলাম আমাদের সব জায়গায় লাগে, ডেটাবেজেও লাগে, ডেটা স্ট্রাকচারও লাগবে। অলরেডি আমরা কিন্তু রো আর কলাম সম্বন্ধে জেনে আসছি, সবাই জানি আমরা। আমরা ছোটবেলায় ক্লাস 3 হোক, ক্লাস 2, মেবি 2তেও মনে হয় পেয়ে আসছিলাম আমরা, যে আমরা পার্থক্য লিখছিলাম কোনো বিষয়, ধরো জড় বস্তু আর জীব বস্তুর সম্বন্ধে পার্থক্য লিখছিলাম। তো পার্থক্যটা কিভাবে দিতাম, আমরা সবসময় টেবিল আকারে দিতাম, তাই তো? সবসময় টেবিল আকারে দিতাম। ধরো 5টা পার্থক্য দিতে বলতো, আমরা 5টা পার্থক্য লিখতাম। এখানে লিখতাম জড় বস্তু, এখানে লিখতাম জীব বস্তু, ঠিক এখানে একটা লিখতাম এর সংজ্ঞা, এখানে এর সংজ্ঞা লিখতাম। তো এটা আসলে একটা টেবিল, এই টেবিলের ভিতরেই আসলে আমাদের রো এবং কলাম গুলো বিদ্যমান। আমাদেরকে শুধু বুঝে নিতে হবে কোনগুলো রো, কোনগুলো কলাম। তো আমরা এখানে মূলত কয়টা পার্থক্য লিখতেছি, দুইটা পার্থক্য লিখতেছি। এই দুইটাই হলো আমাদের এখানে কলাম। আর কয়টা পার্থক্য, মানে কয়টা বিষয়ের উপরে পার্থক্য দিতেছি আমরা, দুইটা বিষয়। একটা হলো
এখানে ধরলাম জীব বস্তু আর একটা জড় বস্তু, তাহলে এই এই সম্পূর্ণ সেলগুলো হবে আমাদের কলাম। সম্পূর্ণ সেল মানে পুরো লাইনটা হবে আমাদের কলাম, তার মানে 1 নম্বর কলাম আর 2 নম্বর কলাম, দুইটা বিষয় নিয়ে আমরা বলতেছি। এখন এই দুইটা বিষয়ের উপরে কতগুলো পার্থক্য দিলাম? 5টা পার্থক্য দিলাম, তাহলে প্রত্যেকটাই হবে এক একটা রো, প্রত্যেকটাই হবে এক একটা রো বা লাইন। এখানে কিন্তু অবশ্যই এটাও আমাদের একটা রো হবে। হ্যাঁ, এখানে আমরা নাম লিখছি, কোনো ব্যাপার নাই, এখানে 5টা পার্থক্য দিছি আর এখানে জাস্ট হেডিংটা দিছি, এই হেডিংটাও আসলে আমাদের রো এর ভিতরে পড়ে যাবে। আমরা এইচটিএমএল এ যেটাকে আমরা বলি টিএইচ দ্বারা কলাম বুঝাচ্ছি, এটা আসলে রো। এই দুইটা কলাম নিয়ে একটা রো হয়। আর যদি কেউ একটু সহজভাবে, আরো একটু সহজভাবে চিন্তা করো, আমরা 10 লাইনের একটা প্যারাগ্রাফ লিখছি, প্রত্যেকটা লাইন হবে এক একটা রো, আর প্রত্যেকটা লাইনের ভিতরে যে কলাম, যে ওয়ার্ড গুলো থাকবে, শব্দগুলো থাকবে, সেই শব্দগুলো হবে এক একটা কলামের সেল, মানে এক একটা এই সেলগুলো হবে, অর্থাৎ মেমোরি সেলগুলো হবে এক একটা কি হবে, এক একটা শব্দ হবে। তাহলে এখানে আমরা 1 ডাইমেনশনাল অ্যারেটাকেই 2 ডাইমেনশনাল অ্যারে কনভার্ট করতে পারি। আমরা দেখে আসলাম 1 ডাইমেনশনাল অ্যারে, একটু আগে দেখে আসলাম। এখানে কয়টা সাইজ ছিল আমাদের? 5টা না? আচ্ছা, আমি ধরে নিলাম 4টা। এই একটা, এটাকে ঠিক এভাবেও উপস্থাপন করা যায়। সেম 1 ডাইমেনশনালের ক্ষেত্রে বা 2 ডাইমেনশনালের ক্ষেত্রে এই দুইটাকে মার্জ করে দুইটা নামকরণ আলাদা করা হয়। এই যখন দেখবো তোমরা এইভাবে খাড়া উপাদানগুলো দেয়া আছে খাড়া ভাবে, তখন এটাকে আমরা বলবো কলাম। আর যখন এইভাবে সমান্তরাল ভাবে থাকবে সেটাকে আমরা বলবো রো। এখন এখানে দুইটা দুইটা জিনিস ধরতে হবে আরো। এখানে রো আছে আমার কয়টা? একটা। বাট এরকম খাড়া লাইন আছে কয়টা? খাড়া ঘর আছে কয়টা? 4টা। এখানে দেখো খাড়া ভাবে ঘর আছে কয়টা টোটাল? একটা। বাট সমান্তরাল ঘর আছে কয়টা? 4টা। আমরা কিন্তু 4টা মেমোরি সেল নিয়েই কাজ করতেছি, বাট এখানকার উপস্থাপনটা আর এখানকার উপস্থাপনটা কিন্তু ভিন্ন। কিন্তু 1 ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে দুইটাই ঠিক। বাট এখন আমি এখানে সেটা তোমাদেরকে বুঝাই নাই, এখানে বুঝাচ্ছি, কারণ এখানে লাগতেছে এজন্য বুঝাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের কলাম মেথডে আছে। দেখো এখানে আমাদের কয়টা কলাম আছে? কলাম নাম্বার 1 2 3 4, কিন্তু রেকর্ড একটাই আছে, রেকর্ড একটাই আছে। বাট এখানে দেখো কলাম একটা, বাট আমাদের রো আছে কয়টা? 4টা। অর্থাৎ যখন তোমার 1 নম্বর লাইন লেখা শেষ, তখন তুমি 2 নম্বর লাইনে আসো। 2 নম্বর লাইন যখন লেখা শেষ হয়, তখন তুমি 3 নম্বর লাইনে আসো। আর একটা লাইন যদি আমরা শুরু করি, এখানে এই বাম দিক থেকে শুরু করে ডান দিকে শেষ না হওয়া পর্যন্ত পরের লাইনে আসি না, তাহলে এই পুরা লাইনটা হবে আমাদের একটা রেকর্ড। আর পরেরটা হবে 2 নম্বর রেকর্ড, তারপরটা হবে 3 নম্বর রেকর্ড, আর প্রত্যেকটা শব্দ হবে আমার এক একটা কলাম। তাহলে তোমাকে রেকর্ডের সংখ্যা বাড়াইতে গেলে অবশ্যই আগে কলাম এখান থেকে শুরু করে, কলাম যখন সর্বোচ্চ পর্যায়ে যাবে, দেন তুমি 2 নম্বর লাইনে আসতে পারবা। এসে আবার 1 নম্বর কলাম থেকে শুরু করতে 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 যখন তুমি লাস্ট কলামে যাবা, দেন তখন তোমার লাইন নাম্বার আর একটা বৃদ্ধি পাবে। অর্থাৎ আমি যেটা এখানে বুঝাতে যাচ্ছি, যে রেকর্ডের সংখ্যা কখন বৃদ্ধি পাবে? যখন তোমার কলামের সংখ্যাগুলো বৃদ্ধি পেতে পেতে লাস্ট পর্যায়ে আসবে, শেষ হয়ে যাবে, তখন তোমার কলামের সংখ্যা শেষ, মানে বৃদ্ধি করা শেষ, এবং তখন এই রো এর সংখ্যা বৃদ্ধি পাবে। তাহলে আরেকটু যদি আমি আরেকটু যদি বলতে চাই, তাহলে ধরো এটা হবে আমাদের 1 নাম্বার রো, পরেরটা হচ্ছে 2 নাম্বার রো, পরের তারপরটা হচ্ছে 3 নাম্বার রো। আর এই খাড়া লাইনগুলো হচ্ছে আমাদের কলাম, 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, 3 নাম্বার কলাম, 4 নাম্বার কলাম। তাহলে এখানে আমাদের টোটাল রো আছে 3টা, কলাম আছে 4টা, মোট উপাদান বা মোট মেমোরি সেল আছে 12টা। তো এইটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো? রো আর কলাম কিন্তু তোমাকে বুঝতেই হবে, তুমি যদি না বুঝো তাহলে পারবা না। অনেক টপিক আছে আমাদের রো কলামের উপরে ডিপেন্ড করতেছে।
আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে এখন আমি সামনে যাই। তো দেখো এখানে কিন্তু আমার একটা রো কখন শেষ হবে, যখন 4টা কলাম, এই কলাম এই কলাম এই কলাম শেষ হয়ে যাবে তখন। অর্থাৎ আমার এই রেকর্ডটা যদি 1 হয়, তখন সে কি করবে, কলাম নাম্বার 1, কলাম নাম্বার 2, কলাম নাম্বার 3, কলাম নাম্বার 4, এটা কোনটা, এটা ধরে নিলাম। এটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে আমাদের 4। তাহলে 1 একটা রো এর জন্য একটা কলাম আগে শেষ হবে, তারপরের কলামে শেষ করবে, তারপরের কলামে ভ্যালু রাখবে, দেন তার লাস্ট কলামে ভ্যালু রাখবে। যখন সে 4টা কলামের ভ্যালু রাখা শেষ করে দিবে, তখন সে কি করবে, পরবর্তী রোতে আসবে। অর্থাৎ সে দেখো 1:1 1 1 1, তার মানে এটা হচ্ছে আমাদের 1তম পজিশন। এর পরেরটা কি 1 2, তার মানে 2তম পজিশন। তারপরটা হচ্ছে 1 3, এগুলো এখনো দেখিও না, একটু পরে দেখো। 1 3 পজিশন। তারপরটা হচ্ছে 4তম ইন্ডেক্স। এবার করব কি, দ্বিতীয় লাইনে আসবো, কারণ আমি বললাম যে আমাদের কলামগুলো শেষ হওয়ার পরে আমরা পরের লাইনে আসি। তো পরের লাইন হচ্ছে আমাদের 2। তো এটাকে ঠিক আমি আবার এভাবেই কল্পনা করলাম, 4টাই তো হবে, ঠিক না? 4টাই। 4টা আবার কিভাবে শুরু হবে, সেম একই ভাবে শুরু হবে, 2 1, 1 নম্বর কলাম আগে শেষ হবে, তারপরে আবার 2 2, 2 নম্বর কলাম, 2 3, 3 নম্বর কলাম, 2 and 4, 4 নম্বর কলাম। কিন্তু আমরা রেকর্ড কয় নম্বরে আছি, 2 নম্বর রেকর্ডে আছি। এটা হচ্ছে আমাদের 1 নম্বর, এটা হচ্ছে আমাদের 2 নম্বর। তাহলে এখানে এই পজিশনটাকে আমরা কি বলতে পারি, 2 নম্বর রেকর্ডে আছি, 1 নম্বর কলামে আছি। 2 নম্বর রেকর্ডে, 2 নম্বর কলামে। এবার এটা 2 নম্বর রেকর্ডের মধ্যে আছি, 3 নম্বর কলামে আছি। এবার 2 নম্বর রেকর্ডে আছি, 4 নম্বর কলামে আছি। এখন তুমি যদি এই দুইটাকে মার্জ করো, জাস্ট এই গ্যাপটাকে উঠাই দাও, এই গ্যাপটাকে আমি উঠাই দিলাম। তাহলে প্রথম এটা হচ্ছে আমার 1তম রেকর্ড, এটা হচ্ছে আমার 2তম রেকর্ড, এটা হচ্ছে আমার, সরি এখানে যদিও কাউন্ট করছে 0 থেকে, 0 না দিলেও সমস্যা হবে না, এটা আমি 1 দিয়ে বুঝাই আগে, এই জন্য বললাম যে এটা আগে দেখিও না, এটা দেখো। কারণ আমরা আসলে কাউন্টিং করি এইভাবে, তো কিন্তু ওর নিয়মটা হচ্ছে 0 থেকে শুরু করা, তো ওটা খুব সমস্যা হয় না, কিন্তু না বুঝলেও সমস্যা হয়। তো এখানে ইনশাল্লাহ বুঝে দেওয়া। তাহলে এই পজিশনটা কি আসতেছে আমাদের 1 1, এই পজিশনটা কোথায় আছে, আমরা 1 নম্বর লাইনে, 2 নম্বর কলামে। তাহলে 1 2, এই পজিশনটা মানে এই মেমোরি সেলটা তুমি খেয়াল করবা কোন রোতে আসো, 1 নম্বর রোতে, কোন কলামে আসো, 3 নম্বর কলামে। তাহলে 1 3, এটা 1 4। এবার তুমি আবার দেখো 1 নম্বর কলামে আসছো, বাট 2 নম্বর রোতে আসছো, তখন এটা হয়ে যাবে 2 1 2 2 2 3 2 4। তাহলে আমি যেটা বুঝাইতে চাচ্ছি যে এখানে তোমার আগে কলাম শেষ হবে, দেন রো এর সংখ্যা বাড়বে, খেয়াল করবা কিন্তু এটা। আর যখনই তুমি লাইন বাম পাশ থেকে ডান পাশে যাবা, তখন তোমার কলামের মান বেড়ে যাচ্ছে। দেখো তুমি এইখানে কলাম ছিল তোমার 1, যখনই তুমি এখানে আসছো তখন এখানে কলাম হয়ে গেছে 4। অর্থাৎ যখন তুমি ডান দিকে যাবা তখন কলামের মান বাড়বে, আর যখন তুমি উপর থেকে নিচে যাবা তখন তোমার রো এর মানটা বাড়বে। এইখানে ছিলাম আমরা 1 নম্বর রোতে, যখনই আমি নিচে আসছি তখন হয়ে গেছে আমার 2 নম্বর রো। বাট যখন আমি বামে ছিলাম তখন ছিল আমি 1 নম্বর কলামে, যখন আমি আস্তে আস্তে ডানে আসতেছি লাস্টে তখন আমার চলে গেছে 4 নম্বর কলামে। অর্থাৎ যখন আমি ডানে যাব, বাম দিক থেকে লেখা শুরু করলাম একটা প্যারাগ্রাফের, বাম দিক থেকে লিখতে লিখতে যখন ডান দিকে লাইনটা শেষ করলাম, তখন আমার এগুলো সব কলামের সংখ্যা আমি শেষ করলাম। করার পরে যখন আমি দ্বিতীয় লাইনে আসছি, তখন কি আমার লাইনটা বৃদ্ধি পাচ্ছে, যখন আমি যত নিচে নামবো তত আমার লাইন বৃদ্ধি পাবে, আর লাইনগুলো হচ্ছে আমার এক একটা রেকর্ড অথবা রো, আর প্রত্যেকটা শব্দ হচ্ছে আমাদের এক একটা কলাম। তো এখানে কেউ বুঝো নাই, এরকম কেউ আসো? স্যার শুনতেছি, বলো।
স্যার মানে প্রথম ইন্ডেক্সটা রো, দ্বিতীয় ইন্ডেক্সটা হচ্ছে কলাম, মানে এটা কি সবসময় মানে না এভাবে বোঝাবে না নাকি না চেঞ্জ তুমি হয়? তুমি ধরতে পারো, প্রথমটাকে কলাম ধরতে পারো, পরেরটাকেও রো ধরতে পারো। এটার দুইটা মেথড আছে, একটা হচ্ছে রো মেথড আর একটা কলাম মেথড। আমরা যখন ডেটা স্ট্রাকচারে যাব তখন এটা দেখবো। এখন আমরা স্বাভাবিকভাবে প্রথমটাকে রো ধরি, পরেরটাকে কলাম ধরি। তুমি কলাম ধরতে পারো প্রথমটাকে, কিন্তু তখন তোমাকে ওইভাবে চিন্তা করতে হবে, তখন তোমাকে এভাবে চিন্তা করা যাবে না। তখন তোমাকে চিন্তা করতে হবে ঠিক এভাবে, যে এগুলো আসলে বাসায় করতে পারলে ভালো হইতো। তারপরে তারপরে যখন কোশ্চেন আসছে তখন ভালো। তুমি প্রথমটা ধরছো কলাম, এই 1 নাম্বার কলাম। এরপরে তুমি রো আকারে বাড়াবা, তাহলে এই 1 নাম্বার রো শেষ, 2 নাম্বার রো শেষ, 3 নাম্বার রো, তারপরে 4 নাম্বার রো। 1 2 3 4। দেখো আমরা কিন্তু ভ্যালু রাখছি কিন্তু লেফট টু রাইট, আর এখন রাখলাম কি টপ টু বটম। ঠিক এর পরে যাবা 2 নাম্বার কলামে যাবা, ঠিক আছে 2 নাম্বার কলামে যাও। 2 নাম্বার কলামে গিয়ে আবার কি এটা প্রথম, তারপরে এটা, তারপরে তারপরে তারপর, তার মানে 1 নাম্বার রো, 2 নাম্বার রো, 3 নাম্বার রো, 4 নাম্বার রো। অর্থাৎ এবার কিন্তু আমরা রো বাড়াচ্ছি কিন্তু কলামটাকে ফিক্সড রাখছি। এখানে রোটাকে ফিক্সড রাখছিলাম, বাট কলামটাকে বাড়াচ্ছিলাম। আর এখানে কলামটাকে ফিক্সড রাখছি, রোটাকে বাড়াইছি। যখন রো এর সংখ্যা সব বৃদ্ধি পাবে, একদম লাস্ট পর্যায়ে আসবো, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার রো, তখন এই কলামের মানটা বাড়বে। ঠিক উল্টাটা, এটার উল্টাটা আর কি। তো এখানে আমরা রোটাকে ফিক্স রেখে কলামের সংখ্যা বাড়াইছি। যখন কলামের সর্বোচ্চ ভ্যালুটা আসছে তখন আমাদের রোটা পরবর্তীতে বৃদ্ধি পায় 1। আর ঠিক এখানে কি ঘটাই দিছো, এখানে ঘটাচ্ছ হচ্ছে কলামটা ফিক্স রাখছো, কিন্তু আগে রো এর মানটা এইভাবে বাড়াই দিলা, যখন সর্বোচ্চ রো শেষ করে দিলা তখন এই কলামের মানটা তুমি 1 বৃদ্ধি করে দিছো। তো এটাকে আমরা আসলে যে কোনো মেথড বলতে পারি। এখানে এখানে আমরা দুইভাবে করতে পারি, তো আমরা স্বাভাবিকভাবে এই নিয়মটা ফলো করি। তুমি এই নিয়ম ফলো করলেও হবে, কিন্তু আমরা অ্যাজ ইউজুয়াল এটা ফলো করি। আর এখানে আর একটা জিনিস যেটা আমি বুঝাচ্ছি, যে এখন দেখো যে আসলে আমরা কাউন্টিং করি 0 0 থেকে, তো তো ঠিক এখানে জাস্ট 0, এটা আসলে যদিও 1 নাম্বার রো কিন্তু এটা হয় 0তম রো, এটা হচ্ছে 1তম রো, আর এটা হচ্ছে 2তম রো, আর এই কলামটা হচ্ছে 0তম, এটা 1 2 3। তাহলে এখন বলো এই ঘরটার সেল কি হবে। তোমাকে বুঝতে হবে তুমি কয় নাম্বার রোতে আছো, 0তম রোতে। কয় নাম্বার কলামে আছো, 0তম কলামে, তাহলে 0 0। এবার ধরে নাও তুমি এটা এটা খুঁজবা এটা ঠিক আছে কিনা। তুমি দেখো এটা কয় নাম্বার রোতে আছে, 1 নাম্বার রোতে আছে। কয় নাম্বার কলামে আছে, 2 নাম্বার কলামে আছে, তাহলে 1 2। এভাবে আসলে 2 ডাইমেনশনাল অ্যারে আমরা ডিফাইন করি। এখানে আর একটা মজার জিনিস হলো, এই প্রথম আমি দেখাইলাম যে 1 এর জন্য 4টা, 2 এর জন্য 4টা, তাহলে 3 এর জন্য কয়টা, 4টা। তাহলে টোটাল মেমোরি সেল কয়টা হচ্ছে, এই 1 এর জন্য 4টা, 2 এর জন্য 4টা, 3 এর জন্য 4টা, টোটাল মেমোরি সেল হচ্ছে 12টা। তো কেউ এভাবে ক্যালকুলেট করতে পারো, অথবা শর্টকাট ওয়েতে তুমি শুধু সাইজ দুটাকে গুণ দিবা, 3 আর 4, এটা গুণ দেওয়ার পরে যা হয় তাই হবে এর মেমোরি সেল। আর এখানে যদি আমাদেরকে এখন বলে যে এই পজিশনটার ইন্ডেক্স কত, এখানে আমরা দেখলাম এই এই মেমোরি সেলকে আমরা প্রকাশ করতেছি আসলে এই অ্যারে নামক ভেরিয়েবলে এর সাইজ দ্বারা। 5 × 5 অর্থাৎ 25টা মেমোরি সেল হবে, এবং কাউন্টিং হবে 5টা রো 0 থেকে 4, আর 5টা কলাম 0 থেকে 4। এই হলো 5টা কলাম। তাহলে এখানে তুমি এখন দেখবো যে 1 নাম্বার রোতে আছো তুমি, এবং 2 নাম্বার কলামের মধ্যে এই সেলটা পড়ে গেছে। তাহলে এর ইন্ডেক্সটা হবে A1,2, এভাবেও ডিফাইন করা যায়। আবার A1,2 এভাবেও ডিফাইন করা যাবে। তো সাধারণ নিয়ম হচ্ছে এভাবে করি আমরা, A1, আর সরি এখানে কমা হবে না, 2 হবে। তো এটা হচ্ছে আমাদের 2 ডাইমেনশনাল অ্যারে। আর 3 ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে আর কিছুই না, জাস্ট এই 2 ডাইমেনশনাল অ্যারেটা কয়টা হবে। ধরো এখানে 25টা ঘর মিলে একটা পেজ আছে, এরকম কয়টা পেজ হবে। ধরলাম আরো 3টা পেজ হবে, তাহলে এর সাথে তুমি 3টা গুণ দাও। আচ্ছা এটার সাথে গুণ দিতে হবে, এটা তো 12। 25-এর সাথে তুমি আরো এর সাথে কি দিবা, 3টা গুণ দিবা, তাহলে কয়টা হবে, 75টা মেমোরি সেল হবে। এই প্রথম হবে 25টা, এর পরেরটা হবে আবার 25টা, তাহলে 25 আর 25 50, তারপরেরটা হবে আবার 25 মানে 75। তো ঠিক এইখানে 3টা সাবস্ক্রিপ্ট ইউজ হয়। 4 × 4, এখানে দেখো আমরা 2 ডাইমেনশনাল অ্যারে ইউজ করছি, 4 × 4,
4 গুণন 4 টু ডাইমেনশনাল ইউজ করছি। এটাকে যদি তুমি সিঙ্গেলি আউট করে নিয়ে আসো বাইরে, তাহলে এটা দেখতে অনেকটা এরকম হবে। আচ্ছা, আমার এই সি এর যে প্লেলিস্ট আছে, ওখানে আমি এখানে একটা ডায়েস, আমরা ছক্কা ইয়া বলি না, কি জানি বলে তোমরা, যে মিলাও যে, ওইটা দিয়ে আমি একটা এক্সাম্পল দিছি, তোমরা ওই ভিডিওটা, রুবি কিউব কিউব। হ্যাঁ, এটা দিয়ে তোমরা দেখে নিতে পারো আর কি। তো এটা হচ্ছে আমাদের একটা, তাই না? এত ভুল করলাম, আমরা 4টা ঘর দিতে হইতো। এগুলো আগে আট করে রাখলে ভালো, নাহলে আমাদের সময় যায় প্রচুর। আরো একটা তো লাগবে, 1 2 3 1 2 3 4 1 2 3 4। আচ্ছা, মনে করো এখানে 4টা আছে, এরকম একটা ঘর। এই প্রথমটা আমরা বের করে নিয়ে আসছি। এরপরে ঠিক কি হবে? এই ঘরটা হবে, এই ঘরটার জন্য আবার আরেকটা হবে, তাই হবে না? এভাবে আবার আরেকটা হবে। এই প্রথম 4টা তো থাকবেই আমাদের, মানে আমাদের এখানে তো 4 গুণন 4, অর্থাৎ 16টা কলাম, 16টাও তো মেমোরি সেল থাকবেই। এবার আমরা এটাকে ডিনোট করব কিভাবে? এটা ছিল আমাদের কি প্রথম, এই জন্য দিছি হচ্ছে 0। এর পরেরটা আমরা বের করলাম। আচ্ছা, এটাকে সরাই আগে। এই প্রথমটাকে আমরা সরাই নিছি, মনে করো যেটা চলে গেছে। এখন আছে কি আমাদের এই পরেরটা, তাহলে পরেরটা মানে কি? এটা 1 নাম্বার, এটা হচ্ছে 0তম পেজ, এটা হচ্ছে 1তম পেজ। এই যে বললাম একটু আগে, এরকম কয়টা হবে? 3টা হবে। তাহলে এটা হবে 0তম, পরেরটা হবে 1তম, তারপরটা হবে 2তম। কিন্তু যদিও আমরা কাউন্টিং করতেছি 0 থেকে, কিন্তু আসলে 3 হয়। তো তাহলে এখানে 25টা, এখানে 25টা, এখানে 25টা, এই এটার আলোকে তাহলে হয়ে যাবে 75টা। সেম এখানেও তাই। এখানে আছে প্রথম আছে 16টা, তাহলে 16টাকে আমরা 0তম আকারে বললাম যে এটা 16। তারপরে ঠিক এই 16টা নিলাম, তাহলে এটা 1তম 16, তাহলে 16 16 32। এবার কি হবে? এইটুকু পুরোটাকে বের করে নিয়ে আসো। এইটুকু, এই অংশটুকু পুরোটাকে তোমরা বের করে নিয়ে আসবা বাইরে। নিয়ে আসলে কাকে দেখতে পাবা? এইটুকু অংশকে আমরা দেখতে পাবো। আর সামনে তো এগুলো থাকবেই, সামনে এগুলো থাকবেই। তাহলে এটা হবে আমাদের কিসের জন্য হবে? 3 নম্বরের জন্য হবে। কিন্তু আমরা নাম্বারিং করব কত দিয়ে? 2 দিয়ে নাম্বারিং করব। তাহলে এখানে 16টা, এখানে 16টা, এখানে 16টা। এবার আমাদের 48টা হয়ে গেছে না? এবার আসতেছে এই লাস্ট, এটাকে আমরা বের করে নিয়ে আসি। এই 3 নাম্বারটাকে এবার আমরা বের করে নিয়ে আসলাম, এই 3 নাম্বারটাকে, যদিও কাউন্টিং করতেছি 2 দিয়ে, বের করে নিয়ে আসলাম। থাকতেছে এখন কে? তোমরা কি এটা বুঝতে পারতেছো? আসলে এটা আমারও জন্য খুব টাফ হয় না বোঝানোটা। স্যার, বুঝতেছি না। একদমই বুঝতেছো না? তাহলে তোমরা ভিডিওটা দেখো আর কি। এখানে আসলে, এখানে তুমি পেজগুলোকে আলাদা করবা। তোমরা কি কখনো দেখো নাই ওই যেটা দিয়ে তোমরা খেলে আর কি বাচ্চাগুলো, যে জাস্ট উপরের অংশটাকে বের করে নিয়ে আসলা? এই দিক থেকে যদি তুমি তাকাও, প্রথমে দেখতে পাবা এইটুকু অংশ, এই তো এইটুকু অংশ পাবা। তো এইটুকু অংশকে তো যদি আমরা দেখতে পাই, এইটাকে আমরা এইভাবে ডিনোট করলাম। এখন যদি তুমি এটাকে সেপারেট করো, এই অংশটাকে ঠিক সেপারেট করলা, এখন তুমি কাকে দেখতে পাচ্ছ? এটা নাই সামনে, কি দেখতে পাচ্ছি? 1K। ওই 1কে দেখতে পাচ্ছি। আমরা মূলত দেখতে পাচ্ছি হলো এরকম, তাই তো? এই এরকম দেখতে পাচ্ছি। স্যার একটা বিষয় স্যার একটু ক্লিয়ার হলে আমি আরো সুন্দর ক্লিয়ার হয়ে যাবে। প্রথম প্রথম যে ডিক্লারেশনটা, সেটা কি স্যার ওই পেজ নাম্বারটা? না, এখানে 130, এখানে 1 বলতে কি স্যার প্রথম 1টাকে বুঝাইছে? পেজ নাম্বার 1 আচ্ছা, কি এটা তো বুঝাইছে? আগে দিয়ে দিছি, তো এখন তো দেখানো যাচ্ছে না। 0 1 2 3 এটা হচ্ছে পেজ, আর এই দিকের গুলো হচ্ছে আমাদের রো কলাম। 0 1 2 এটা তো রো, আর এটা হচ্ছে জি। আমাদের 0 1 2 3 এটা হচ্ছে আমাদের কলাম। এগুলো হ্যাঁ। হচ্ছে কলাম, আর এগুলো হচ্ছে রো। জি। আর এই যে এই দিক দিয়ে যেটা গেছে সেটা হচ্ছে আমাদের পেজ, অর্থাৎ এটা হচ্ছে স্যার আমাদের আমরা পেজ। এখানে এখানে যে আমরা যে ডিনোট করেছি স্যার, এখানে স্যার ওই পেজটাকে কি প্রথমে ডিনোট করেছি, নাকি আগে রোকে কলম ডিনোট করেছি, না কলামকে আগে ডিনোট রো, করেছি? আগে রো, কলাম, তারপরে আমরা পেজটাকে ডিলিট করছি। জি জি স্যার, ঠিক আছে। আচ্ছা, ওটা আমি পরে দেখাচ্ছি। এই পজিশনটা আগে দেখো। এই দেখো, আমরা এই অংশটাকে বের করে নিয়ে আসছি, তাহলে এখন কাকে দেখতে পারবো? এইভাবে দেখতে পাইতেছি না আমরা?
এই ঘরটা হচ্ছে এটা, তারপরে এই ঘরটা হচ্ছে এটা, এই ঘরটা হচ্ছে আমাদের এইটা, আর এই ঘরটা এই 1। তাহলে আবার এইখানে দেখো এইটুকু, এই ঘরটা হচ্ছে আমাদের এটা, এটা এই ঘর, এই ঘরটা হবে এই ঘর, আর এই লাস্ট ঘরটা হবে এই লাস্ট ঘর। তাহলে এখন দেখো এটাকে তো আমরা অবশ্যই এই অংশটুকু দেখতে পাচ্ছি না, কিন্তু এরও তো একটা ঘর আছে না? অবশ্যই থাকবে, এটাও এরকম থাকবে, যদিও আমাদের এটা ঢাকা পড়ে গেছে এটা দ্বারা, এগুলো আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু যদি বাস্তবে যদি আমরা এই অংশটাকে সরাই দিতে পারি, তখন কিন্তু আবার আমরা ঠিক এরকমই দেখতে পারবো, ঠিক এরকমই দেখতে পারবো এই অংশটা যদি আমরা বের করে নিয়ে আসি। তো তোমরা আসলে এখানে ভার্চুয়ালি তো আর কিভাবে বুঝাবো, তোমরা একটু ভিডিওটা দেখে নিও তাহলে বুঝবা। এখানে মূলত আসলে আমাদের 3 ডাইমেনশনাল থেকে এই পজিশন গুলো দিয়ে বলে যে এটার ইন্ডেক্স কত হবে, এইভাবে অ্যারো দিয়ে বলে যে ইন্ডেক্সটা কত হবে, সেটা আমি নির্ণয় করার একটু টেকনিক দেখাই। যে এখানে আমাদের এই অংশটা হচ্ছে রো, তার মানে এটা হচ্ছে আমাদের 0তম রো, এটা হচ্ছে আমাদের 1তম রো, এটা হচ্ছে 2তম রো, আর এটা হচ্ছে আমাদের 3তম রো। তাহলে কয়টা রো আছে আমাদের এখানে? টোটাল 4টা রো। এরপরে কলাম কয়টা আছে? 0তম কলাম, 1তম কলাম, 2তম, 3তম, তার মানে 4টা কলাম। তাহলে 4টা রো, 4টা কলাম। তাহলে আমরা আপাতত আমরা যদি এই সেলটাকে ডিনোট করতে চাই, তাহলে কিভাবে ডিনোট করব? দেখবো রো নাম্বার কত এবং কলাম নাম্বার কত। তো রো নাম্বার 1, কলাম নাম্বার 3। এখন দেখবো যে এই পোরশনটা কোথায় আছে, প্রথমেই আছে, তাহলে সেটাকে আমরা বলতেছি 0তম। 0তম পেজ মানে 1 নাম্বার পেজ, পরেরটা হচ্ছে 2 নাম্বার পেজ, তারপরটা হচ্ছে 3 নাম্বার পেজ, তারপরটা হচ্ছে 4 নাম্বার পেজ। তাহলে এখন আমাদের এই মেমোরি সেলটা মূলত এই রো, এই কলাম এবং এই ডায়াসের ভিতরে আছে, সেই জন্য আমরা বলতেছি এটা 0তম পেজ, আর 1 নাম্বার রো, 3 নাম্বার কলাম। আচ্ছা, এখানে 2 ডাইমেনশনাল অ্যারেটা আছে, 2 ডাইমেনশনাল অ্যারে, 3 ডাইমেনশনাল অ্যারেও আছে আর কি। আচ্ছা, হাউ টু আর 2 ডাইমেনশনাল অ্যারে, 3 ডাইমেনশনাল অ্যারে 44 নাম্বার পার্টটা, এটা একটু দেখে নিবা। এখানে এখানে আমি একটু বোঝানোর চেষ্টা করছি, তোমরা একটু টপ, ডান পার্শ্ব, বাম পার্শ্ব, পেজ এগুলো একটু দেখবা, আর আমি এখানে একটা উদাহরণ দিয়ে বুঝাইছি আর কি। তোমরা কি দেখতে পাচ্ছ? এই ডায়াসটা দিয়ে বুঝাইছি আর কি। তো আমার মনে হয় এটা একটু দেখে নিও, তাহলে পারবা। এটা হচ্ছে 44 নাম্বার আর কি। আর এটা নিয়ে একটু বেশি সময়ও দিতে যাচ্ছি না, এটা আসলে এত বেশি আসেও না। জাস্ট শুধু পজিশনটা ধরে বলে যে এরকম দিয়ে বলে যে এটার পজিশনটা কত, এটা দেখাও। কিন্তু আমাদের সবচেয়ে বেশি কাজ করতে হবে 2 ডাইমেনশনাল অ্যারেতে। আর ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে 1 ডাইমেনশনাল অ্যারেটা আমরা বেশি ইউজ করব প্রথম দিকে, লিঙ্ক লিস্ট পর্যন্ত। এর পরবর্তীতে আমাদের 2 ডাইমেনশনাল অ্যারে দরকার হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয় হচ্ছে 1 ডাইমেনশনাল অ্যারে। আর তাহলে আমি একটু স্কিপ করলাম, তোমরা ওটা একটু দেখে নিও, কারণ আসলে এটা এই বের করতে পারতেছি না, তো এই জন্য তোমাদেরকে বুঝাইতেও পারতেছি না। যদি এটাকে একটু সরাই দিতে পারতাম তাহলে হয়তো। বুঝতে পারছি স্যার, সমস্যা নেই, বুঝতে পারছি। আর এটা হচ্ছে সাধারণ অ্যারে এবং সাধারণ আর অ্যারের মধ্যে পার্থক্য কি, এটা দেখে নিবা, ইম্পর্টেন্ট এগুলো। কেন আমরা অ্যারে ব্যবহার করতেছি, এই সুবিধাগুলো অবশ্যই সুবিধা অসুবিধাগুলো দেখবা। আর এখন আমরা দেখবো হচ্ছে ফাংশন। তো আমরা দেখলাম অ্যারে হচ্ছে একই টাইপের একাধিক ভেরিয়েবলের সমষ্টি, যার একটা নির্দিষ্ট নাম থাকে, সাইজ থাকে, এবং ওই সাইজটাকে ডিনোট করার জন্য ইন্ডেক্স বা সাবস্ক্রিপ্ট ইউজ করতে হয়। তো এখানে কতগুলো সাবস্ক্রিপ্ট ইউজ করতে পারবো? কোনোটাতে একটা, কোনোটাতে দুইটা, কোনোটাতে তিনটা। তো যেটাকে আমরা সিঙ্গেল বা 1 ডাইমেনশনাল বলতেছি, সেখানে আমরা একটা সাবস্ক্রিপ্ট ইউজ করব। আর যেখানে আমরা একের বেশি সাবস্ক্রিপ্ট ইউজ করব বা ইন্ডেক্স, সেটাকে আমরা বলতেছি মাল্টি ডাইমেনশনাল। তো মাল্টি ডাইমেনশনের মধ্যে 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল। তো আমি এক্সাম্পল গুলো একটু দেখানোর চেষ্টা করলাম। ওখানে আমাদের জিনিস ছিল একটু জানার যে কিভাবে রো এবং কলাম গুলো কাজ করে, সেটা আমাদের একটু জানতে হয়। তো রো মেথডটাও আমি আলোচনা করছি, কলামটাও আলোচনা করলাম।
তো এখন আমরা দেখবো ফাংশনটা কি জিনিস। ফাংশনটা হচ্ছে একটা বড় প্রোগ্রামের স্বাধীন একটা ছোট অংশ যেটা নির্দিষ্ট নাম থাকে এবং এটা এক বা একাধিক স্টেটমেন্টের সমন্বয়ে গঠিত হয়। ইহা নির্দিষ্ট কোনো সমস্যা সমাধানের জন্য ব্যবহার হয়। তাকে কি বলবে? ফাংশন বলবে। অর্থাৎ একটা প্রোগ্রামের স্বাধীন অংশ কিন্তু এখানে অবশ্যই এক বা একাধিক লাইন থাকবে এবং সে অবশ্যই ডেডিকেটেড কোনো একটা কাজ করবে যেটা ওই বড় প্রোগ্রামের একটা অংশ হবে। ফর এক্সাম্পল, তোমরা এখন বড় ভাইদের বিদায় দিচ্ছ বা বিদায় যেই সময় তোমরা তোমাদের বড় ভাইয়ের দিছো তখন কি করছো? একটা টিম তৈরি করছো। টিম তৈরি করার পরে দায়িত্বগুলোকে ভাগ করে দিছো, কিন্তু সবার কাজগুলো নিয়েই আসলে তোমরা মূলত একটা প্রোগ্রাম একটা করছো যে তোমাদের বড় ভাইদের বিদায় দিয়ে দিছো। এই প্রত্যেকে যে ইন্ডিভিজুয়াল ভাবে কাজগুলো করলো সেই কাজগুলো হচ্ছে এক একটা হচ্ছে ফাংশন। তো এখানে আমরা তাই বুঝাচ্ছি যে বিভিন্ন একটা বড় একটা সফটওয়্যারের ভিতরে অনেক বড় প্রোগ্রাম থাকবে, কোডিং থাকবে। জাস্ট মডিউল বা মডিউল আসলে এটা বলে না, ফাংশন গুলোকে নিয়ে মডিউল বলে, তো ওটা পরে দেখাবো মডিউল কি জিনিস। এই ফাংশনটা হচ্ছে একটা একটা ব্লক অফ কোড বা স্টেটমেন্টস, মানে একাধিক স্টেটমেন্ট নিয়ে একটা ব্লক হবে। এই ব্লকটা কি হবে? একটা নির্দিষ্ট একটা কাজ করবে, মেইন প্রোগ্রামটার একটা অংশে সে সাথে যুক্ত হবে। এটাকে বলতেছে আমাদের ফাংশন। তো ফাংশন কয় প্রকার থাকতে পারে? দুই প্রকার, একটা হচ্ছে লাইব্রেরি ফাংশন আর একটা ইউজার ডিফাইন্ড ফাংশন। তা আমরা মূলত আসলে এখানে ইউজার ডিফাইন্ড ফাংশনটা নিয়ে আলোচনা বেশি করবো, কারণ আমাদের ফাংশনের মাধ্যমে প্রোগ্রাম নির্ণয় করতে বলে বা প্রোগ্রাম লিখতে বলে। তো লাইব্রেরি ফাংশনের ভিতরে এগুলো তোমরা জানোই, প্রিন্টএফ আমরা ইউজ করি হচ্ছে কোনো কিছু আউটপুটে দেখানোর জন্য, সেটা মেসেজ হতে পারে অথবা কোনো ভেরিয়েবলের ভ্যালু। তো আমরা যে জাস্ট এখানে প্রিন্টএফটা লিখে দিলাম আর হয়ে গেল, জাস্ট শুধু ওর ভিতরে আমরা এখানে ফরম্যাট গুলো দিয়ে দিই, আসলে ব্যাপারটা এরকম না। এই প্রিন্টএফ এইটুকু লেখার কারণে যে আউটপুটে দেখায়, এটার জন্য অনেক কোড আছে। এই কোডগুলো লাইব্রেরি ফাংশনে .h নামক হেডার ফাইলে বিস্তারিত বর্ণনা দেয়া আছে। যাদের সময় আছে তারা দেখবা, যেখানে তুমি কম্পাইলারটা সেভ করবা, ইনস্টল করবা, ওখানে গিয়ে লাইব্রেরি ফাংশনের ভিতরে দেখবা যে অনেক ফাইল আছে। .h নামক এই ফাইলটা খুঁজবা, খুঁজে দেখবা প্রিন্টেড দিয়ে কোনো কিছু আছে কিনা, তখন ওখানে গিয়ে চেক করবা। তাহলে তুমি বুঝতে পারবা যে ওখানে কতগুলো কোড লেখা আছে। তো এগুলো যারা ভালো ভালো ডেভেলপার তারা আসলে ওইখানে গিয়ে কাজ করে। আমরা আসলে ছোট ছোট মোটো আমরা তো প্রোগ্রামই পারি না মনে করো, তো আমরা আসলে ওটা নিয়ে মাথা ঘামাইও না। তো এগুলো হচ্ছে মূলত আমাদের কাজটাকে সহজ করে দিছে। তুমি জাস্ট তোমার নামটা লিখবা এক লাইনে, কিন্তু সেখানে যদি প্রিন্টএফ এর কারণে যদি আরো তুমি 20 লাইন অতিরিক্ত লিখে আসো, তাহলে প্রোগ্রামটা কত বড় হয়ে যাবে? টোটাল 21 লাইন। এখন যদি তুমি মনে করো কথার কথা 5টা লাইন লিখবা, তাহলে এক একটা লাইন লিখার জন্য যদি প্রিন্টএফ এর অধীনে যদি 20টা করে লাইন লিখো, তাহলে 100টা লাইন লিখতে হবে তোমার প্রোগ্রামে। জাস্ট তুমি শুধু তোমার নামটা 5বার প্রিন্ট করবা। এই অসুবিধাগুলো দূর করার জন্য সফটওয়্যার নির্মাতা গুলো কি করে, তারা আগে থেকে কিছু কোড আমাদেরকে করে দেয়, করে দিয়ে একটা জাস্ট তাদের একটা লাইব্রেরি বলে আর কি। লাইব্রেরি মানে কি? আসলে লাইব্রেরি মানে হচ্ছে যে আমরা যেখানে বইগুলো রাখি আমাদের লাইফে, যে আমরা লাইব্রেরিতে গিয়ে যে বইগুলো পড়ি, এটার অর্থটা কি? অর্থটা হলো তারা আমাকে হেল্প করতেছে, এই বইগুলো ওখানে গুছাই রাখতেছে, অনেক ডকুমেন্ট ওখানে শর্টকাট দেয়া আছে, আমি শুধু গেলাম, একটু দেখলাম, পড়লাম, নিলাম, নোট করলাম, চলে আসলাম। তো এখানেও ঠিক তাই, যে আমার এই বর্ণনা তো আমি যদি বারবার লিখি একটা কোডের ভিতরে, তাহলে কোড তো অনেক বড় হবে, প্রোগ্রামটা অনেক বড় হবে। তো ওরাই করছে কি, ওটা করেই রাখছে, জাস্ট শুধু আমরা তাকে কল করতেছি। এবং এর জন্য কিছু ইনক্লুড সেকশনে আমরা এই হেডার ফাইলটাকে অ্যাড করে দিতেছি। তো এগুলো হচ্ছে আমাদের লাইব্রেরি ফাংশন। এখন এছাড়াও আমাদের কিছু থাকবে যেটা আমরা ফোকাস করতেছি বা ফোকাস করব, সেটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। ইউজার ডিফাইন্ড ফাংশনের ভিতরে বিভিন্ন নাম থাকতে পারে। আমি জাস্ট এখানে কিছু উদাহরণ দেখাই দিছি, যে অ্যাড যোগ করার একটা ফাংশন, ভাগ করার ফাংশন, ইনপুট নেওয়ার ফাংশন, আউটপুট দেখানোর ফাংশন, রিকার্সিভ একটা ফাংশন হতে পারে, এরিয়া নির্ণয় করার একটা ফাংশন, প্রসেস একটা ফাংশন, ইত্যাদি নামে যে কোনো নাম থাকতে পারে। তো ইউজার ডিফাইন্ড ফাংশন ব্যবহারের সুবিধাগুলো কি পড়ে নিবা, খুব ইম্পর্টেন্ট। কেন আমি ফাংশনটা ব্যবহার করতেছি? যখন তোমরা অবজেক্ট ওরিয়েন্টেড কোড করতে যাবো তখন মূলত বুঝতে বুঝতে পারা যায় যে আসলে ফাংশন কেন ব্যবহার করতেছি। ফাংশন ব্যবহার না করলে দেখবো যে একই কোড অসংখ্য বার লিখতে হচ্ছে। যখন তুমি ফাংশন ব্যবহার করবা, ওই কোডগুলোকে জাস্ট একবারে লিখে রাখবা, খালি বারবার কল করবা, ওই কোডগুলো এক্সিকিউট হয়ে যাবে। তখন দেখবা যে আমাদের আসলে লাইনগুলো কমে যায়, অনেকাংশে কমে যায়, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, এক্সিকিউশন সময় কম লাগে, খুব দ্রুত আউটপুট দেয়। এগুলো হচ্ছে মূলত আমাদের সুবিধা। তো ফাংশনের দুইটা জিনিস আমাদের খেয়াল রাখতে হয়, যে এখন আমরা আসলে ফাংশনের ভিতরে প্রবেশ করব। ফাংশনে
আচ্ছা, আমি আর একটু সামারি করি আগে, যে আমরা ফাংশন কি বললাম, যে বড় একটা প্রোগ্রামের ছোট একটা স্বাধীন অংশ যেখানে একাধিক লাইন থাকবে, যেটা কি করবে, একটা নির্দিষ্ট টার্গেট বা নির্দিষ্ট আউটপুট আমাকে প্রদান করবে, যেই আউটপুটটা আমার সম্পূর্ণ প্রোগ্রামের উপরে ইফেক্ট ফেলবে। এই তো সহজ ভাষায় এটা দুই প্রকার হতে পারে, ইউজার ডিফাইন্ড আর একটা বিল্ট ইন ফাংশন। তো বিল্ট ইন ফাংশন আমরা স্ক্যানার, প্রিন্টএফ, ক্লিয়ার স্ক্রিন, গেট সিএস, পুটএস এগুলো আমরা ব্যবহার করব। আর ইউজার ডিফাইন্ড ফাংশন আমরা মনের মতো করে আমরা ফাংশনগুলো ডিফাইন করব। তো মনের মতো করে ফাংশন ডিফাইন করার জন্য আমাকে অবশ্যই দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। একটাকে বলতেছে ফাংশন প্রোটোটাইপ, আর একটাকে বলতেছে ফাংশন ডেফিনেশন। তো ফাংশন প্রোটোটাইপটা কি, যে একটা সংক্ষিপ্ত বর্ণনা, জাস্ট কয়টা ডাটা হবে বা কতটি ডাটা হবে, কি ধরনের ডাটা গ্রহণ করবে, আর কি ধরনের ডেটা পাঠাবে, এগুলো বলা থাকে, সেটাকে বলতেছি আমরা ফাংশন প্রোটোটাইপ। আর ডেফিনেশনটা হচ্ছে যে এটা ফাংশনের একটা বর্ণনা, ব্র্যাকেটের ভিতরে, এইটাকে আমরা বডি বলতেছি। যেমন ফর লুপের ভিতরে আমরা দেখলাম যে বডি, অর্থাৎ বডির ভিতরে আমরা অনেক স্টেটমেন্ট দিতে পারি, এগুলোকে জাস্ট আমরা ডিফাইন করে দিতেছি যে ফাংশনটা কি কাজ করবে, সেটাকে আমরা বলতেছি আসলে ডেফিনেশন। তো একে আমরা ফাংশন বডিও বলতে পারি। মূলত এটা কি কাজ করবে, কিভাবে কাজ করবে, অর্থাৎ এর প্রসেসটা কি, অথবা গাণিতিক বর্ণনাটা কেমন হবে, এই সমস্ত বর্ণনাগুলো দেয়া থাকবে যেই অংশটাতে, সেই অংশটাকে আমরা বলবো হচ্ছে ফাংশন ডেফিনেশন। আর যেখানে জাস্ট সংক্ষিপ্ত ভাবে একটা বর্ণনা দিব, জাস্ট একটা টাইটেল দিব, মনে করো একটা ফর এক্সাম্পল টাইটেল, এই টাইটেলটা হবে আমাদের ফাংশন প্রোটোটাইপ। এখন ফাংশন আসলে আমরা কত ভাগ, আচ্ছা আমরা সিনট্যাক্সটা দেখি। ফাংশন প্রোটোটাইপের সিনট্যাক্সটা দেখি, অবশ্যই প্রত্যেকটা ফাংশনের রিটার্ন টাইপ থাকবে, রিটার্ন টাইপ থাকবে, এবং ফাংশনের একটা নাম থাকবে, আর ফাংশনের ভিতরে আর্গুমেন্ট বা প্যারামিটার লিস্ট থাকবে। আর অবশ্যই এখানে যদি প্রোটোটাইপ হয় তাহলে সেমিকোলন দিতে হবে। আর ফাংশন ডেফিনেশন যদি হয়, মানে কি আমাদের একটা বডি দরকার হবে, বডি দরকার হলে আমাদের এই সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং সেকেন্ড ব্র্যাকেট শেষ দিতে হবে, তখন আর আমাদের এই ব্র্যাকেটটা, সরি এই সেমিকোলনটা থাকবে না। তো এটা আমি পরে আসতেছি, পরে না, এখানেই দেয়া আছে আসলে। এই দেখো এখানে এটা হচ্ছে ফাংশন ডেফিনেশন, এখানে আমরা সেমিকোলনটা না দিয়ে জাস্ট ব্র্যাকেটের পরে এই বর্ণনাগুলো দিয়ে রাখছি। তো যেমন ধরো এখানে আমরা একটা ফাংশনের নাম দিলাম হচ্ছে সামেশন, আমরা যোগের কাজ করব, কয়টা সংখ্যার যোগ করতেছি, দুইটা সংখ্যা, একটাকে বলতেছি এ আর একটাকে বলতেছি বি। এগুলো কি আমরা বলবো হচ্ছে আর্গুমেন্ট অথবা প্যারামিটার লিস্ট। অবশ্যই আমাদের এই আর্গুমেন্ট এবং প্যারামিটার লিস্ট, আর্গুমেন্ট অথবা প্যারামিটার লিস্টের টাইপ বলে দিতে হবে, তুমি কোন টাইপের সংখ্যাটাকে নিয়ে যোগ করতে চাচ্ছ সেটা বলতে হবে। এবং ফাইনালি ফাংশনটা কি রিটার্ন টাইপ করবে, কি টাইপের ভ্যালুটাকে রিটার্ন করবে। ইন্টিজার টাইপ তুমি এখানে যোগ করতেছো, তাহলে নিঃসন্দেহে তুমি ইন্টিজার টাইপের সংখ্যাটাকে রিটার্ন করবা। মনে করো তোমরা এটা কেন দরকার হয়, ফর এক্সাম্পল তোমার ছোট ভাই আছে ক্লাস 2 তে পড়তেছে, ওর গৃহ শিক্ষক এসে ওকে বাসায় পড়া দিয়ে গেছে যে তুমি 10টা যোগের কাজ করবা, 10টা অঙ্ক দিয়ে গেছে। এখন ওর কাছে যোগ একটা করে যোগ করতে মনে করো হাতে গুনতে গুনতে ওর অস্থির, 1 ঘন্টা চলে যাচ্ছে ওর 10টা অঙ্ক করতে, এখন ও খেলতে যাবে বিকালে, ওর ভালো লাগতেছে না, তখন তোমাকে এসে বলতেছে ভাইয়া তুমি একটু করে দাও তো আমাকে। তখন তুমি ওকে কি করলা, জাস্ট একটা ক্যালকুলেটরটা ধরাই দিলা, ক্যালকুলেটরটা ধরাই দিয়া বললো যে এই দুইটা সংখ্যা আছে, দুইটা সংখ্যা দাও, যোগ করো, হয়ে যাবে তোমার ফলাফল। তো তার মানে তার কাজটা তুমি কি করলা, সহজ করে দিলা। তাকে আর তুমি 10 বার করতে দিলা না, জাস্ট শুধু ইনপুট গুলো দিলা, আর ওই ক্যালকুলেশনটা একবারেই বলে দিলা মেশিনের ভিতরে, ওই মেশিনটা শুধু এক্সিকিউট করবে আর জাস্ট ফলাফলটা রিটার্ন করবে। তো ওই যে আমরা যে ইনপুট গুলো দিলাম, ইনপুট গুলো দেওয়ার পরে সে ফাইনালি যে আমাদেরকে মনিটরের ভিতরে, ক্যালকুলেটরের মনিটরের যে ফলাফলটা দিল, সেই ফলাফলটা আসলে ইন্টিজার টাইপের হবে না ক্যারেক্টার টাইপের হবে না ফ্লোট টাইপের হবে, এই জন্য তোমাকে এখানে বলে দিতে হবে। আর যেই ভ্যালুগুলো নিয়ে কাজ করবা সাধারণত সেই টাইপেরই এখানে রিটার্ন টাইপটা হয়। এখন আমি আরেকটা উদাহরণ দিছি এখানে, ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল আমরা একটা ভ্যালু নির্ণয় করব, ধরো ফর এক্সাম্পল ফ্যাক্টোরিয়াল 5 এর ভ্যালু নির্ণয় করতেছি। তো আমরা জানি ফ্যাক্টোরিয়াল নির্ণয় করতে হয় কত, কিভাবে নির্ণয় করতে হয়, এই সংখ্যা থেকে 1 পর্যন্ত যে সংখ্যাগুলো থাকবে সবগুলোর আমরা গুণ করব, আর কমতে থাকবে এক এক করে। আচ্ছা এটা গুণন, তাহলে আমাদের টোটাল হয় 120। তো 120, এখানে আমরা কয়টা প্যারামিটার নিছি, জাস্ট একটা, এই জন্য জাস্ট এখানে ভিতরে প্যারামিটার বা আর্গুমেন্ট একটাই ইউজ করছি। এখানে আমরা দুইটা সংখ্যার যোগ করতেছিলাম, এই জন্য আমরা দুইটা প্যারামিটার নিয়েছিলাম। ঠিক তেমনি দেখো রিকার্সিভ ভ্যালু আমরা নির্ণয় করতে চাচ্ছি কোনো একটা ফাংশনে, তখনও জাস্ট আমরা একটা ভ্যালু নিব
এবং ওটা রিটার্ন দিবে আসলে এখানে কি রিটার্ন দিচ্ছে ফ্যাক্টোরিয়ালে ইন্টিজার টাইপের সংখ্যা রিটার্ন দিচ্ছে, এই জন্য আমরা এখানে ইন্টিজার লিখতেছি। তো এখানেও রিকার্সিভ ফাংশনের ক্ষেত্রে আমরা ভ্যালু নিলাম ইন্টিজার টাইপের এবং সে দিবে আমাদেরকে রিটার্ন ইন্টিজার। এটা হলো আমাদের প্রোটোটাইপ, অর্থাৎ ফাংশনটা সম্বন্ধে জাস্ট একটু সংক্ষিপ্ত বর্ণনা দেয়া থাকবে। আর ফাংশন ডেফিনেশনটা কি, এই সেমিকোলনটা থাকবে না, এখানে না থেকে কি হবে বিস্তারিত বর্ণনাগুলো এখানে দেয়া থাকবে এবং শেষে অবশ্যই এই রিটার্ন স্টেটমেন্ট থাকবে। যদি কোনো কারণে ফাংশনটা থেকে কোনো কিছু রিটার্ন দেওয়ার দরকার না হয়, তারপর তুমি এখানে লিখে রাখবা রিটার্ন জিরো। যদি ইন্টিজার টাইপের হয় তখন দিবা রিটার্ন জিরো, যদি ফ্লোট হয় তাহলে রিটার্ন 0,0। তো কোনো কোনো কম্পাইলারে এটা তোমার ভুল ধরতে পারে, কোনো কোনো কম্পাইলারে ভুল নাও ধরতে পারে, তবে আমাদের নিয়ম হচ্ছে অবশ্যই আমরা রিটার্ন দিব, যেহেতু এখানে আমরা রিটার্ন টাইপ বলে রাখছি। তো এটার একটা এক্সাম্পল যদি এখন দেখি আমি, দেখো আমরা যোগের কাজটা করতেছি, জাস্ট এটার মতোই, কিন্তু এই লাইনটাই এখানে নিয়ে আসছি, কিন্তু সেমিকোলনটা হয়নি, না হয়ে জাস্ট এখানে কি বলছে কি কাজ করবে। রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিলাম, সেটাতে আমরা যোগ করলাম এই দুইটা ভ্যালু, যোগ করে জাস্ট শুধু একে রিটার্ন দিয়ে দিলাম। এটা হলো আমাদের ফাংশন ডেফিনেশন। তো ফাংশন প্রোটোটাইপ হচ্ছে একটা সংক্ষিপ্ত বর্ণনা, আর ফাংশন ডেফিনেশন হচ্ছে বিস্তারিত বর্ণনা। কিভাবে ডিক্লেয়ার করতে হয়, ফাংশন প্রোটোটাইপ আর ফাংশন ডেফিনেশন সেমই থাকবে, শুধু ফাংশন প্রোটোটাইপে সেমিকোলন দিব আর ফাংশন ডেফিনেশনে কোনো প্রকার সেমিকোলন দিব না। সেকেন্ড ব্র্যাকেট এবং শুরু এবং শেষের মধ্যখানে ফাংশনটা কি কাজ করে সেই কাজটা বলবো, আর যদি রিটার্ন থাকে তাহলে রিটার্ন দিব, আর না থাকলে রিটার্ন জিরো দিয়ে শেষ করে দিব, যদি রিটার্ন টাইপটা আমার ইন্টিজার হয়। তো আমার এই কথাটার মধ্যে বা এই কথাগুলোর মধ্যে বুঝো নাই এর শব্দ এরকম কোনো আছে বা বুঝতে পাওনি? আমার কথা কি শুনতে পাচ্ছ? এখানে আমি সব বর্ণনা দিছি, জি স্যার, বুঝতে এখানে পারছি। সব বর্ণনা দেয়া আছে, আমি যে কথাগুলো এতক্ষণ ধরে বললাম এগুলো সব এখানে দেয়া আছে। তো এখন আমরা একটু দেখি, আরেকটু নামকরণ করব ফাংশনের ভিতরে, আরেকটু জানবো কোনটাকে কি বলে। এটাকে আমরা দেখে আসলাম ফাংশন প্রোটোটাইপ, আমরা আসলে যোগের প্রোগ্রাম করতেছি, যোগের প্রোগ্রাম, এটাকে আমরা তো ইনক্লুড সেকশন বলি, বেসিক স্ট্রাকচার আমরা দেখে আসছি সি এর, আর এটাকে আমরা বলতেছি 2 নম্বর লাইনকে বলতেছি ফাংশন প্রোটোটাইপ। তো এগুলোকে আরো কিছু নামে ডাকা যায়, যেমন ফর্মাল আর্গুমেন্ট বলবে, এই আর্গুমেন্ট গুলোকে ফর্মাল আর্গুমেন্ট বলবে, এটাকে বলবে কল্ড ফাংশন অথবা ফাংশন প্রোটোটাইপ, তিন নামেই বলা যাবে। এই আর্গুমেন্ট গুলোকে বলতে হবে ফর্মাল আর্গুমেন্ট অথবা কল্ড ফাংশন, এই ফাংশনটাকে, কারণ ফাংশন এখানে দুই জায়গায় থাকবে, একবার কলিং এ থাকবে আর একবার কল্ড এ থাকবে। তো কোনটাকে কলিং বলবো আর কোনটাকে কল্ড ফাংশন বলবো এটা অবশ্যই আমাদের জানতে হবে, এবং কোন প্যারামিটারটাকে কি বলবো। যখন আমাদের কল্ড ফাংশনের ভিতরে প্যারামিটার থাকবে সেটাকে আমরা অবশ্যই ফর্মাল প্যারামিটার বলবো, ফর্মাল। আর কলিং এর ভিতরে যেটা থাকবে সেটাকে আমরা বলবো অ্যাকচুয়াল আর্গুমেন্ট অথবা অ্যাকচুয়াল প্যারামিটার, আর এটাকে আমরা বলতেছি ফাংশন কলিং। ফাংশন কলিং আর ফাংশন কল্ড এর মধ্যে সামান্য একটু পার্থক্য আছে। ফাংশন কলিং এর ক্ষেত্রে কোনো প্রকার টাইপ বলতে হবে না, আর প্রোটোটাইপ আর্গুমেন্ট গুলোর ভিতরে কোনো টাইপ বলা যাবে না, জাস্ট এখানে ভ্যালু দ্বারা পাস করব। তো এখানে আমরা ভ্যালু হিসেবে এ বি কে পাস করছি, আমরা যদি ইচ্ছা করি 1 2 4 5 বা যে কোনো সংখ্যা দিয়েও ভ্যালুটাকে পাস করতে পারবো। তো এখানে আমরা জাস্ট এ বি দিয়ে ভ্যালুটাকে পাস করে দিছি। তাহলে এখানে আমাদের জানার বিষয় ছিল দুইটা জিনিস, কোনটাকে কল্ড ফাংশন বলে, কোনটাকে কলিং ফাংশন বলে, আর একটা জিনিস হচ্ছে কোনটাকে অ্যাকচুয়াল প্যারামিটার বলবে, কোনটাকে ফর্মাল প্যারামিটার বলবে। তো এখন আমাদের ফাংশন মূলত কয়ভাবে কল করা যায়, ফাংশনকে মূলত এই 4 ভাবে কল করা যায়, এছাড়াও আরো 2 ভাবে আমরা বলি সেটাকে, একটাকে বলি কল বাই ভ্যালু, যদিও মূলত এগুলো সবগুলোই কল বাই ভ্যালু, আর একটাকে বলি কল বাই রেফারেন্স। কল বাই রেফারেন্স বলতে মূলত আসলে পয়েন্টারটাই আসলে রেফারেন্স। তো আমরা এটা পরে দেখবো ইনশাল্লাহ, আগে এগুলো দেখি তারপর। তো এখানে 4 প্রকার আমার ফাংশন আছে, তার মধ্যে একটাকে বলতেছি নো আর্গুমেন্ট নো রিটার্ন, আরেকটাকে বলতেছি নো আর্গুমেন্ট বাট উইথ রিটার্ন, থার্ড উইথ আর্গুমেন্ট
নো রিটার্ন, আর ফোর্থ হচ্ছে উইথ আর্গুমেন্ট উইথ রিটার্ন। আর্গুমেন্ট মানে কিন্তু প্যারামিটার, যে কোনো একটা শব্দ ইউজ করলেই তোমরা বুঝে নিবা যে কি বুঝাচ্ছি আমি। এখানে আমরা যোগের সংখ্যা মানে দুইটি সংখ্যা যোগ করব, এই দুইটি সংখ্যা যোগ করার প্রোগ্রামটাকে আমরা ফাংশনের মাধ্যমে উপস্থাপন করতেছি 4 ভাবে। তার মধ্যে প্রথম ভাবে হচ্ছে নো আর্গুমেন্ট নো রিটার্ন। তো নো আর্গুমেন্ট মানে আমরা বুঝতেছি যে এই যখন ফাংশনের প্রোটোটাইপ থাকবে আর ফাংশনের বর্ণনাটা কোথায় দেওয়া আছে, এইটা ফাংশন প্রোটোটাইপ আর ফাংশন ডেফিনেশনে কোনো জায়গায় এখানে আর্গুমেন্ট গুলো দেয়া থাকবে না। এবং সেই সাথে ফাংশন কলিং এর সময় এটাকে তো আমরা বলতেছি ফাংশন কলিং, আর এটাকে আমরা বলতেছি ফাংশন কল। কেন, যে এখানে রিটার্ন টাইপ আছে, একটু আগে দেখে আসলাম আমরা এখানে, এটাকে আমরা কল ফাংশন বলতেছি, আর এটাকে আমরা কলিং ফাংশন বলতেছি। পার্থক্য আছে, দেখো এখানে কোনো রিটার্ন নাই কিন্তু এদের সামনে রিটার্ন আছে। প্যারামিটার থাকতেও পারে নাও থাকতে পারে, ওটা তো আমরা প্রকার ভেদে আসতেছি। তাহলে এখানেও দেখো কোনো আমাদের আর্গুমেন্ট দেয়া নাই, ঠিক এখানেও কোনো আর্গুমেন্ট দেয়া থাকবে না, তখন আমরা বলবো নো আর্গুমেন্ট। এবার আসি আমাদের রিটার্নটা। আমরা এখানে কোনো প্রকার রিটার্ন দিই নেই, আমি একটু আগে বলে আসলাম যদি আমাদের দরকার না হয় রিটার্ন দেওয়ার, তখন আমরা জাস্ট সিম্পল কি রিটার্ন দিব, 0। অর্থাৎ আমাকে যে ফাংশনটা কলিং করার পরে বিস্তারিতভাবে কিছু কাজ করতে বললো, করার পরে আমার কাছ থেকে কোনো ফলাফল নিতে চাচ্ছে না। মনে করো তোমার দুই বন্ধুকে তুমি বলছো যে তোমাদের যে বিদায়ী অনুষ্ঠানের সভাপতি থাকবে বা বিশেষ অতিথি থাকবে, তাকে তুমি একটা ফুলের একটা তোড়া দিবা বা একটা কিছু গিফট দিবা। তুমি 3 বন্ধুকে করে দিছো যে যাও তোমরা তোমাদের মতো করে চয়েস করবা, তোমাদের মতো করে সাজাই গুজিয়ে নিয়ে আসে দিয়ে দিবা, আমাকে রিটার্ন দেওয়ার দরকার নাই বা আমাকে দেখানোর দরকার নাই। তখন তোমার ওই 3 বন্ধু করবে কি, যখন কেউ একজন অ্যানাউন্স করবে যে আমাদের সভাপতি এখন মঞ্চে আসতেছে, ওনাকে ফুল দিয়ে আমরা গ্রহণ করতেছি, তখন ওই তোমার 3 বন্ধুকে সরাসরি ফুলগুলো দিয়ে তাকে রিসিভ করবে। এই তো, তো তোমার ওই 3 বন্ধু কিন্তু তোমাকে কিন্তু কোনো রেজাল্ট কিন্তু থ্রো করে নাই। তো ব্যাপারটা ঠিক এখানেও তাই। ও বলছে যে তুমি যোগ করো, যাও তুমি কি সংখ্যা নিয়ে যোগ করো না করো সেটা আমার মাথায় ব্যথা না, তুমি যোগ করে রেজাল্টটা তোমার কাছেই রাখো। তো এটাই বলছে যে নো রিটার্ন, এখানে আমরা কোনো রিটার্ন দেইনি। তো এখানে আর দুইটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে। আজকে এটা করে শেষ করে দিব, অনেক মনে হয় পড়া হয়ে যাচ্ছে, মাথার উপর দিয়ে যাচ্ছে, তাহলে যাবে মনে হয়, এত বেশি পড়ানো যাবে না। এখানে দুইটা জিনিস খেয়াল রাখতেই হবে, একটা বলতেছি নো রিটার্ন আর একটা বলতেছি নো আর্গুমেন্ট। এটাকে কিভাবে ডিফাইন করবা, ডিফাইন করবা যদি দেখো তুমি এখানে কোনো প্রকার প্যারামিটার দেয়া না থাকে কল ফাংশনে এবং কলিং ফাংশনে, তাহলে ধরে নিবে এটা নো আর্গুমেন্ট। এটা মানে কি বোঝাচ্ছে, এটা মানে বোঝাচ্ছে তুমি যখন ফাংশন কল এর ভিতরে আসবা, তখন তুমি তোমার মনের মতো করে ভ্যালুগুলোকে নিতে পারবা, কোনো ডিপেন্ড করবা না কারো প্রতি। যখন তোমার এই ফাংশনটা কল করে, এখানে ও কোনো ভ্যালু দিবে না, তোমাকে স্বাধীন করে দিছে, তুমি তোমার মতো ভ্যালু নাও। এটাকে আমরা বলতেছি নো আর্গুমেন্ট। এবং যখন তোমাকে বলবে নো রিটার্ন, তখন তুমি বুঝে নিবা যে ফলাফলটা আমাকে এই কল ফাংশনেই দেখাইতে হবে, কারণ সে ফলাফলটা নিতে চাচ্ছে না। তখন আমরা এই রেজাল্টটা কোথায় দেখাবো, এই কল ফাংশনের ভিতরেই দেখাই দিব। এটাকে আমরা বলতেছি নো আর্গুমেন্ট নো রিটার্ন। ঠিক এর উল্টাটা দেখো, নো আর্গুমেন্ট। তুমি তোমার ওই বন্ধুদের বললা যে তোমরা তোমাদের টাকা থেকে যা কিছু অ্যারেঞ্জ করার করো, কিন্তু লাস্ট ফাইনালি আমাকে ফুলের ইয়েটা দেখাবা যে কি কি ফুল নিয়ে আসছো, এই যে তুমি রেজাল্টটা চাচ্ছ তার কাছ থেকে, কিন্তু তুমি তাকে বলো নাই যে এই এই ফুল নিতে হবে। তুমি তাকে কোনো কিছু ইলাবোরেট করলা না বা ক্লারিফাই করলা না যে দাও তুমি তোমার মতো চুজ করে নিয়ে আসো, বাট আমাকে দেখাও। তো যদি তোমাকে দেখায় যে দেখো এখানে সে কোনো প্রকার আমাকে ভ্যালু দিল না, আমি এখানে ভ্যালুটাকে রিসিভও করলাম না, ও এখানে পাঠাচ্ছে না, আমি এখানে রিসিভও করিনি, তার মানে নো আর্গুমেন্ট, বাট তাকে আমি রেজাল্টটা পাঠাবো, এই রেজাল্টটা আমি পাঠাই দিলাম। তো রেজাল্টটা যদি পাঠিয়ে দেই, তাহলে রেজাল্টটাকে কি আমাকে আর এইভাবে প্রিন্ট করার দরকার আছে? এখানে এই
কল্ড ফাংশনে কি আর প্রিন্ট করার দরকার আছে? দরকার নাই, কারণ প্রিন্টটা তো করবে হচ্ছে আমার মেইন ফাংশন, মানে যেই জায়গা থেকে আমি কলিং হয়ে আসছি সেই জায়গায়। তো ঠিক এইখানে তোমাকে অবশ্যই রিটার্নটাকে ধরার জন্য একটা ভেরিয়েবল ইউজ করতে হবে। নট নেসেসারি ভেরিয়েবল ব্যবহার করতেই হবে এমন কোনো কথা না, কিন্তু আমি বোঝানোর সুবিধার্থে বলতেছি। এটা এক লাইনেই লেখা যায়, কোডগুলোকে অনেক ছোট করা যায়, কিন্তু এখন ওভাবে দেখাবো না। তাহলে বুঝবা কি যে আমি এই এই প্রিন্টএফ ফাংশনটাকে, প্রিন্টএফ স্টেটমেন্ট অথবা ফাংশন একই জিনিস বলতে পারো তোমরা, এই লাইনটাকে এইখানে না লিখে কোথায় লিখবো? মেইন ফাংশনের ভিতরে, যেখানে আমি কল করছি ঠিক তারপরে। তাহলে আমি কল করলাম 6 নম্বর লাইনে, আর এখানে আমি প্রিন্টএফ গিয়ে ঠিক 7 নম্বর লাইনে লিখলাম। বাট এখানে এই রেজাল্টটা, আমরা লোকাল ভেরিয়েবল আর গ্লোবাল ভেরিয়েবল পড়ে আসছি, এই রেজাল্টটা কিন্তু এখানে চিনবে না। কাজেই তোমাকে কি করতে হবে, এই ফাংশনটা যখন তুমি কল করছো ঠিক এর ভ্যালুটাকে আলাদা আলাদা একটা ভেরিয়েবল নিয়ে অ্যাসাইন করে দিতে হবে। দেন তুমি এই ভেরিয়েবলটাকে আউটপুটে দেখাই দিবা, তাহলে আমাদের রেজাল্টটা এইখানে আউটপুটে প্রদর্শন করবে এই ফাংশনের ভিতরে। তখন সেটাকে আমরা বলবো উইথ রিটার্ন বাট নো আর্গুমেন্ট। তোমার বন্ধুদেরকে বললা, ফুল সে তারা সাজাই নিয়ে আসলো, আনার পরে তোমার কাছে শো করলো, এবং তুমি হাত দিয়ে স্যারকে দিয়ে দিলা। এটাই হলো তোমার উইথ রিটার্ন বাট নো আর্গুমেন্ট। তাহলে এখানে আমি যে জিনিসটা তোমাদেরকে ধরাইতে চাচ্ছি, যে যদি বলে উইথ রিটার্ন, তার মানে বুঝবা যে রেজাল্টটা আমার এখানে প্রিন্ট করার দরকার নাই। যে আমাকে কল করছে তাকে আমি দিয়ে দিব, সে এখন ওই রেজাল্টটা নিয়ে যা খুশি তাই করুক। ওই রেজাল্টের উপরে ডিপেন্ড করে আরো অনেক কিছু ক্যালকুলেশন থাকতে পারে, অথবা আউটপুটও দেখাইতে পারে, সেটা তার ব্যাপার। আমি শুধু রিটার্নটা তাকে দিয়ে দিব। আর যদি বলে যে না রিটার্ন দরকার নেই, তখন তুমি দেখবা যে হ্যাঁ, আমার যদি এখন আউটপুটে দেখানোর দরকার হয় দেখাবো, না হলে যদি আরো ক্যালকুলেশন করার দরকার হয় আমি ওই রেজাল্টটা নিয়ে ক্যালকুলেশন করব। তো এটাকেই আমরা মূলত যোগের কাজটাই করলাম ফাংশনের মাধ্যমে, দুই টাইপের ফাংশনের মাধ্যমে। তো আজকে এই পর্যন্তই থাক, আর বাড়াইতে যাচ্ছি না। স্যার একটা বিষয় হচ্ছে স্যার, ওখানে আমরা ওই যে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম আর ই, হ্যাঁ তা ওই আর ই দিয়ে আমাদের রেজাল্টটা কিভাবে মানে একই একই বিষয়টাকে মানে ডাইরেক্ট হ্যাঁ হ্যাঁ করে। হ্যাঁ বুঝাচ্ছি। এখানে ফাইনালি আসলে তোমার এখানে ফর এক্সাম্পল আমরা 10 আর 12 নিছি, এখানে আসলে কি আসে? আমি এই কথাটা বলে আসছিলাম, হয়তো বা খেয়াল করো নাই অনেক কথার মাঝে, যে আমাদের কন্ডিশনের ভিতরে জাস্ট এক্সপ্রেশন থাকে, আমরা বুঝি, বাট মেশিন এক্সপ্রেশন বুঝে না, মেশিন জাস্ট ভ্যালু বুঝে। তাহলে এইখানে এক্সপ্রেশনের পরিবর্তে কি হয়ে যাবে বলো? 22 হবে। আর রেজাল্টের পরিবর্তে টোটাল কি আসবে? 22। তো এ কল করছে কোথায় থেকে? 6 নম্বর লাইন থেকে। অবশ্যই এই রিটার্নটা যাবে 6 নম্বর লাইনে, তাই তো? বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখন সে কি হবে, এই যে ফাংশনটাকে আমরা কল করলাম সে আর এটাকে চিনবে না, এটা ক্লোজ, সে আর এটাকে চিনবে না। এখানে কত গেছে? 22 গেছে। এই পুরাটার পরিবর্তে সে এখানে কত বসে যাবে এখন? 22। আর এই 22টা এখন কোথায় অ্যাসাইন হচ্ছে? রেজাল্টে অ্যাসাইন হচ্ছে। আর তখন আমরা এই স্যার রেজাল্টটাকে আউটপুটে দেখাইতে পারবো। স্যার মানে আমি আমাদের মানে এই বিষয়টা কি কনস্ট্যান্টের মতো যে আর ই মানে রেজাল্ট হবে? আরই মানে মানে রেজাল্ট আমি না, আসলে আমি এখানে আরই মানে রিটার্নটা বুঝাচ্ছি, যে রিটার্নটাকে ক্যাচ করছি। তুমি যদি এখানে এও দাও তাহলে তো কোনো প্রবলেম নাই। জাস্ট তুমি একটা ভ্যালু দিয়ে এই ফাংশনের ভ্যালুটাকে, মানে ফাংশনের রিটার্নটাকে রিসিভ করলা, রিসিভ করার পরে ভ্যালুটাকে তুমি প্রিন্ট করলা। যদি তুমি এক লাইনেও লিখতা এখানে এই প্রিন্ট এফ দিয়ে এই ফাংশনটাকে ভিতরে দিয়ে দিতা, তাহলেও হইতো। তো ওগুলো আমরা অ্যাডভান্স কোড এখন দেখবো না। এখন হলো শর্টকাট, যেটা মানে মনে রাখার জন্য, যে আমি রিটার্ন দিচ্ছি, এই রিটার্নের ভ্যালুটা আমি কোনো না কোনো ভেরিয়েবলে রাখবো, আর সেই ভেরিয়েবলটা পূর্বে আগে ডিক্লেয়ার করে নিব, এবং সেটা আমি রিটার্ন আর ই নামক ভেরিয়েবলের মাধ্যমে কি করছি, এটাকে উপস্থাপন করছি, যে আমি এই 22টাকে রিসিভ করলাম কি দিয়ে? আর ই দিয়ে, আর লাস্টে প্রিন্ট করলাম আর ই। কি বুঝাইতে পারছি নাকি এলোমেলো কিছু গেছে আর কি?
বোঝানোর কাছাকাছি গেছে আচ্ছা, তাহলে কোথায় ক্লিয়ার হও নাই বলো? স্যার। আমার বিষয়টা হচ্ছে আমরা এখানে যে নিজের রেজাল্টটাকে বললাম যে ইন্টিজার এ বি এবং রেজাল্টটা আবার হচ্ছে রিটার্নে দিয়ে দিলাম। এই রিটার্নটা আমার ওই যে ডিক্লেয়ার করা যে ইন্টিজারটা হ্যাঁ, সেটাতেই আসবে। সেইটা কি স্যার হচ্ছে মানে এই এটা ফরম্যাটটাই কি এমন যে এখানে আমরা ইন্টিজার যেটা দেবো আর কলিং করে যেটা আনবো সেটা ওই কলটে চলে যাবে, বা হচ্ছে যেটা আগে আগে মানে ডিক্লেয়ার করেছে ওটা চলে যাবে, এরকম ডিফল্ট কি বিষয়টা? না, বিষয়টা এমন না। বিষয়টা হলো যে আসলে আমিও হয়তো বা কোনো কোশ্চেনটা বুঝতেছি না। মনে করো এখানে আমাদের এই আর ইটা নাই, আমরা এই আর ইটা ডিফাইন করি নাই, এখানে ডিফাইন করলাম না, জাস্ট এটার মধ্যে কি করলাম, কল করলাম। তাহলে এখন আমার এই 22 ভ্যালুটা কোথায় আসবে? এই মেইন ফাংশনের ভিতরে আসবে, এসে জাস্ট এখানে সামেশনের পরিবর্তে 22 থাকবে। এখন আমি এই 22 রেজাল্টটাকে নিয়ে কি কিছু করতে পারবো? এই 22টা তো এখানে কোথায় আছে, হাওয়ার মধ্যে আছে, ওকে তো ধরতেই পারিনি। 22টাকে আমি আউটপুটে জি। দেখাবো কিভাবে? অবশ্যই কোনো না কোনো ভেরিয়েবলে তাকে আমি আগে ধরে নিব, অ্যাসাইন করে নিব। তো ধরে নিলাম ভেরিয়েবলটা হচ্ছে আমার এ, আর এখানে এই ফাংশনটার পরিবর্তে চলে আসছে 22। তো আমি যে এখানে একটা ভেরিয়েবল ইউজ করলাম, শুধু শুধু তো ইউজ করলে হবে না, ভেরিয়েবলটাকে তো অবশ্যই ডিক্লেয়ার করে আসতে হবে। তো তো তখন আমি ভেরিয়েবলটাকে বুঝতে এখানে ডিক্লেয়ার করে আসছি। আর যদি তুমি মনে করো না আমি ভেরিয়েবলের ঝামেলায় যাবই না, হবে, হবে, অবশ্যই হবে। এখানে তুমি এই প্রিন্টএফটাকে জাস্ট এইটুকের পরিবর্তে লিখবা, লিখে এখানে এইটুক দিয়ে দিবা। প্রিন্টএফ এক লাইনে এইটুক লিখার পরে এই সামেশনটা আর এর পরিবর্তে লিখবা, তাহলেও হবে, এক লাইনেই হবে। তো আমি এক লাইনে আসলে কোডটা দেখাইতে চাচ্ছি না। এখন বুঝতে পারছি। আচ্ছা, তোমরা একটু অবশ্যই একটু ওই রিভিউ করে দেখবা আর কি, একবারে তো আসলে বুঝবা না জিনিসগুলো। আসলে অনেকে হয়তো বা জানো, অনেকে জানো না। আর অনেক জিনিস আছে এখানে, নতুন কিছু আছে, এজন্য একটু হয়তো বা এলোমেলো হতে পারে। তো তোমরা একটু রিভিউ করবা আর কি, মানে দেখবা, একটু সময় দিবা। আমার এখানে 1.5 ঘন্টা সময় দিচ্ছ, অবশ্যই বাসায় অন্তত 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় দাও। আর আমি এই জন্যই গ্যাপ দিয়ে পড়াচ্ছি, যাতে তোমরা প্রথম দিকে তোমাদের একটু জানতে তো হবে যে যখন আমি দৌড়াবো, এখন তুমি আগের গুলো যদি না জানো তাহলে তো আমি দৌড়াইতে পারবো না, ফার্স্ট নিতে পারবো না, দ্রুত নিতে পারবো না। তো আজকে আমরা দুই টাইপ দেখলাম, একটা হচ্ছে নো আর্গুমেন্ট, নো রিটার্ন। আর এখানে আমরা মনে রাখছি এইভাবে, যদি আমরা রিটার্নটাকে দেই তাহলে আমরা এখানে আর এই প্রিন্টএফ কথাটা এখানে লিখবো না, এটা কোথায় লিখবো, মেইন ফাংশনের ভিতরে। আচ্ছা, তোমরা বাসায় এই দুই টাইপ দেখে আসবা, সহজ আর কি, মানে জাস্ট দুইটাকে মার্জ করে দিছে আর কি, আর কিছু না। তো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, যদি কোশ্চেন থাকে। না থাকলে শেষ করলাম। ধন্যবাদ আচ্ছা, স্যার। আচ্ছা, ঠিক আসসালামু আছে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আল্লাহ হাফেজ।